আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রতিদিনকার মতো আজকে আমরা চলে আসলাম আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আয়োজন নিয়ে, এবং মজার ব্যাপার হচ্ছে আজকের এই ক্লাসটি কিন্তু খুবই অ্যামেজিং। আজকে আমরা কি বলবো, গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেন্টেন্স কারেকশন। অর্থাৎ আমরা গ্রামারে যত টপিক পড়ি, নাউন, প্রোনাউন, ভার্ব, টেন্স, ভয়েস, ন্যারেশন, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, রাইট ফ্রম ভার্ব, সকল টপিকের সংমিশ্রণই হচ্ছে এই সেন্টেন্স কারেকশনের উৎপত্তি। অর্থাৎ সেন্টেন্স কারেকশন বলতে ইন্ডিভিজুয়াল কোনো টপিক নাই, স্বতন্ত্র কোনো টপিক নাই, তবে সকল টপিকের সমন্বয়ে সেন্টেন্স কারেকশন গঠিত। অর্থাৎ আপনাকে 4টা বাক্য দিয়ে দিবে বা 4টা সেন্টেন্স দিয়ে দিবে, কোথায় ভুল সেটা বের করতে হবে। সো যাই হোক, সেন্টেন্স কারেকশন ক্লাসটা অনেক বেশি স্মার্ট। এই ক্লাসটা বেসিক্যালি এইটা একটা ব্যাপার যে ধরেন আমরা যখন প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে করে পড়বো যে অপশন এ কেন ভুল, বি কেন ভুল, সি কেন ভুল এবং ডি কেন শুদ্ধ, তখন আপনার একটা প্রশ্ন পরে 5টা জিনিস শেখা হবে। আর আপনি যদি কথা 20টা প্রশ্ন পড়েন, তার মানে 100টা ইনফরমেশন বা নলেজ আপনি কিন্তু গেইন করতে পারবেন। সো যাই হোক, যে যেখান থেকে ক্লাসটি দেখছি, আজকের ক্লাসটি যেহেতু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, আমাদের কাজ কি প্রিয় ভাই বোন, আমাদের দায়িত্ব কি? আপনারা কিন্তু ভাইকে কথা দিয়েছিলেন যে ইনশাআল্লাহ যখনই ক্লাস শুরু হবে সবসময় আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন, সাপোর্ট দিবেন এবং অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। সো আমি আবারও অনুরোধ করছি আমাদের সকল প্রিয় ভাই বোনদেরকে, এবং বিশেষ করে সবাই আমরা শেয়ার করে অ্যাটলিস্ট নিজের জন্য শেয়ার করবো, অ্যাটলিস্ট নিজের জন্য হলেও শেয়ার করবো। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি যদি শেয়ার করেন, এই ক্লাসটা কিন্তু ফেসবুক মানে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা অনেক বন্ধু বান্ধবের কাছে পৌঁছে যাবে এবং সবাই কিন্তু ক্লাসটি করে উপকৃত হতে পারবে। ইভেন কি বলবো, এই ক্লাস করে তার যদি পরীক্ষার হলে 1, 2, 3, 4টা প্রশ্ন কমন পড়ে, তার যদি চাকরি হয়, সেই মানুষটা সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। আর এটা খুবই মানে কি বলবো, সত্য কথা যে কেউ যদি কারো উপকার করে, তো সেই মানুষটা সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। ইভেন সেই মানুষটা যদি আপনাকে আপনার প্রতি কৃতজ্ঞতা পোষণ নাও করে, আল্লাহ পাক আপনাকে হতাশ করবেন না, আল্লাহ পাক নিশ্চয়ই আপনাকে উত্তম বদলা দেবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, দেখবেন বিয়ের সময় যে মেহেদি বাটে, হ্যাঁ, ওই যে জামাইকে বা কনেকে মেহেদি দেয় না বলেন, সো মেহেদি যে বাটে তার হাত কিন্তু আগে রঙিন হয়। যে আগে বলে সে কিন্তু আগে শোনে, এটাই দুনিয়ার নিয়ম। যে কথা বলে সে কিন্তু আগে শোনে, পরে অন্যজন শোনে। মেহেদির যে বাটে তার হাত আগে রঙিন হয়, পরে অন্যের হাত রঙিন হয়। তো এটা দুনিয়ার নিয়ম। আপনি যদি অন্যের উপকার করেন, আল্লাহ পাক আগে আপনার উপকার করবেন, আগে আপনার জীবনে কল্যাণ দিবেন, আগে আপনার জীবনে ভালো কিছু দিবেন। তার মানে আপনার জীবনটা আগে আল্লাহ পাক সৌন্দর্যমণ্ডিত করবেন, পরে অন্যের জীবন। ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য আমি আবার বলছি প্রিয় ভাই বোন, আমরা যে যেখান থেকে ক্লাসটি দেখছি, আমি সবিনয় অনুরোধ করছি আমার প্রিয় কলেজের টুকরা মানিকদেরকে অথবা ভাই বোনদেরকে, সবাই আমরা শেয়ার করে ডান লিখে দিব। আমি আবার বলছি, আজকের ক্লাসটি এত অ্যামেজিং হবে, আল্লাহর উপর ভরসা করে বলছি। আপনার মনে হবে যে আলহামদুলিল্লাহ আমার সময়টা সার্থক, আমি যে সময়টা সাইদুল ভাইয়াকে বা সাইদুল স্যারকে অথবা সাইদুল ছোটো ভাইয়াকে দিয়েছি, এই সময়টা সার্থক। আপনার মনে হবে, এটা আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। এই জন্য আমি চাচ্ছি আমি যেন ক্লাস করার সময় একবারও শেয়ারের কথা বলতে না হয়, এই জন্য আমরা শুরুতেই সবাই শেয়ার করে নিব ইনশাআল্লাহ। প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে এবং যত বেশি পরিমাণে পারি শেয়ার করে দিব। দেখেন আমি কি বলবো, আমার মন থেকে আপনার জন্য দোয়া চলে আসে। আমি যখন স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি আপনারা সবাই লিখছেন শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান, তো এটা দেখার পর মানে কি বলবো, আই জাস্ট বিকাম ইমোশনাল। মানে আমি একটু আবেগপ্রবণ হয়ে যাই এবং আপনাদের জন্য মন থেকে দোয়া চলে আসে যে আল্লাহ পাক আমার ভাই বোনদেরকে যেন অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন, অনেক সুন্দর এবং উত্তম জীবন দান করেন, উত্তম এবং পবিত্র রিজিকের ব্যবস্থা করে দেন এবং উত্তম জীবন সুন্দর ও সঙ্গিনী মেলায় দেন। এবং মজার ব্যাপার হচ্ছে, এই দোয়াটা আমি সবসময় আপনাদের জন্য করি। কি বলবো, সারা জীবন এই দোয়াটা আপনাদের জন্য থাকবে, আল্লাহর জন্য সারা জীবন আপনাদেরকে ভালো রাখেন। কারণ আমরা জব মেডিসিনের কোনো অস্তিত্বই থাকতো না যদি না আপনারা আমাদেরকে সাপোর্ট দিতেন, ভালোবাসা দিতেন আমাদেরকে। মানে কি বলবো, জব মেডিসিনের সেই শুরু থেকেই আপনারা আসেন আলহামদুলিল্লাহ। শুরু থেকেই আপনারা শেয়ার করতেছেন, মেনশন করতেছেন বা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, আমাদেরকে বাহবা দিচ্ছেন, অথবা আমাদেরকে কি বলবো মোটিভেশন দিচ্ছেন যে সাইদুল স্যার আপনার ক্লাস তো ভালোই লাগে। সো এই মোটিভেশনের কারণে, হ্যাঁ নাহিদ স্যার আপনার ক্লাস তো ভালোই লাগে, সো এই মোটিভেশনের কারণে আমরা কিন্তু আবার চলে আসি আপনাদেরকে ক্লাস নেওয়ার জন্য। অ্যান্ড এটা সত্যি অনেক অ্যামেজিং একটা কি বলবো এক্সপিরিয়েন্স। অনেক ধন্যবাদ আমাদের প্রিয় ভাই বোনদেরকে যারা এতক্ষণ কষ্ট করে শেয়ার করেছেন। আমি আবারও আপনাদের প্রতি ঋণী হয়ে গেলাম। আমরা দেরি করবো না, এখনই ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। আমি নিজেও কিন্তু শেয়ার করতেছি, হ্যাঁ, ব্যাপারটা এমন না যে আমি শুধু আপনাদেরকেই কষ্ট দিই বা শেয়ার করতে বলি। আমি নিজেও কিন্তু প্রতিদিন প্রিয় ভাই বোন আমার অনেক বেশি পরিমাণে শেয়ার করে দেন হচ্ছে ক্লাস শুরু করি। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমি অ্যারাউন্ড 15, 20টা 30টা গ্রুপে শেয়ার করে দেন, তারপরে ক্লাস শুরু করি। যাই হোক, আমি আবার অনুরোধ করছি, আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার, আমি ক্ষমা করতে আমাকে মাফ করে দিন। আমি জানি যে এই ক্লাসটা কত গুরুত্বপূর্ণ, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি এই যে সেন্টেন্স কারেকশনের ক্লাসটা কত গুরুত্বপূর্ণ। যদিও ট্যাগলাইনে দেওয়া আছে 19তম নিবন্ধন, 19তম নিবন্ধনে এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে। এখান থেকে প্রাইমারি 19তম নিবন্ধনে মানে নিবন্ধনে এই পর্যন্ত প্রশ্ন আসছে 34টা সেন্টেন্স কারেকশন থেকে প্রাইমারিতে এই পর্যন্ত প্রশ্ন আসছে 96টা। কয়টা? 96টা। মানে প্রাইমারির জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ, 3 গুণ বেশি গুরুত্বপূর্ণ।
বিসিএস এ এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, ইভেন 10 থেকে 20তম গ্রেডে কোনো পরীক্ষায় আমার মনে হয় মিস হয় না, একটা দুটা থাকেই থাকে। এইটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা টপিক, সেন্টেন্স কারেকশন, এবং আপনার ইংরেজির প্রতি ধারণাটাই পাল্টে যাবে আজকের পর বা আজকের ক্লাসের পর। আপনার মনে হবে আল্লাহ এত সুন্দর করে ইংরেজি পড়া যায়। ঠিক আছে ইনশাআল্লাহ, এই হচ্ছে ব্যাপার। আমি আর দেরি করছি না, আমি আর দেরি করছি না, আমাদের ভাই বোনদের সময় অনেক দাম, আমি এখনো শুরু করে দিব। এখনো যারা শেয়ার করে দ্রুত শেয়ার করে দিব। গুড, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ, আবারও রেডি হয়ে গেলাম, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, ওকে শুরু করতেছি মহান আল্লাহ পাকের নামে। হ্যাঁ, অবশ্যই যারা রেগুলার আমাদের ফ্রি ক্লাস পেতে চান তারা আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন, তাহলে রেগুলার ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? 14তম কলেজ নিবন্ধনে আসছে 2017 সালে, এবং এই সেম প্রশ্নগুলো এবার বিসিএস প্রাইমারি বা নিবন্ধনে চলে আসে। তার মানে আজকের ক্লাস সবার জন্য, বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড, ইভেন যারা মেডিকেলে পড়ো, প্রিয় ভাই বোন আমার, মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছ অথবা ভার্সিটি অথবা নার্সিং, সবার জন্য আজকের এই ক্লাস। বলো দেখি আনসার কি হবে। প্রথম প্রশ্ন কি হবে? কি হবে? মজার একটা প্রশ্ন, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার। অনেকেই মনে করেন, আপনারা একটু ট্রাই করেন, জাস্ট 10 সেকেন্ড একটু ট্রাই করেন, নিজেকে একটু টেস্ট করেন, দেন ভাই বলে দিব, তখন হয়তো আপনি আমার সাথে মেলাতে পারবেন। শুদ্ধ হইলেও তো হইছেই আলহামদুলিল্লাহ, বা ভুল হইলেও কেন ভুল হয়েছে সেটা আপনি রিয়ালাইজ করতে পারবেন। আপনারা নিজেরা একটু ট্রাই করেন। কি অবস্থা ভাই? কমেন্ট। ওকে, সমস্যা নেই ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এইবার দেখেন বাবা, মজা কারে কয়, মজা কারে কয়। এইবারে খেয়াল করে দেখেন, এই যে ইচ বয় এবং ইচ গার্ল, এখানে একটা ছেলে, এখানে একটা মেয়ে, তাহলে এখানে একটা ছেলে, এখানে একটা মেয়ে, তাহলে এখানে কয়জন মানুষ হইলো? একজন, একজন, দুইজন হইছে। আচ্ছা, দুইজন হইলে তো ভার্বটা কি হয়? প্লুরাল হয়। তার মানে ভার্বটা আর হবে অথবা হ্যাভ হবে, তাই না? বলেন প্রিয় ভাইবোন আমার, আমরা তো এমনটাই মনে করি, তাই না? আসলে এমনটা মনে করি যে যেহেতু ভাইয়া এখানে একজন ছেলে আছে, এখানে একজন মেয়ে আছে, তাহলে তো ভাই এখানে দুইজন আছে, ভাই দুইজন হলে ভার্বটা আর হবে অথবা ভাইয়া ভার্বটা হ্যাভ হবে না? না প্রিয় ভাই বোন আমার, এখানে ভার্বটা আরও হবে না, হ্যাভও হবে না। তাইলে ভাইয়া ইয়েস, মজাটা হচ্ছে এখানেই প্রিয় ভাই বোন আমার, যখনই দেখবেন ইচ দিয়ে বাক্য শুরু হয়েছে, ইচ, ইচ দিয়ে যদি কোনো একটা বাক্য শুরু হয় প্রিয় ভাই বোন আমার, এই ইচের পর একটু লিখে রাখবেন প্রিয় ভাই বোন আমার, সবাই সারা জীবনের সম্পদ হবে, কষ্ট করে একটু লিখে রাখেন। ইচের পর যদি 50টা নাউনও থাকে, 50টা নাউনও থাকে, ইচের পর যদি কয়টা বলেন? 50টা নাউনও থাকে। আমি জাস্ট এটা কি বলবো, বোঝানোর জন্য লিখতেছি, যদিও 50টা নাউন থাকবে না, অর্থাৎ ইচের পরে 1টা 2টা 3টা 5টা 10টা 50টা নাউনও যদি থাকে, তবু ভার্ব সিঙ্গুলার, একটু লিখে রাখতে হবে প্লিজ। তবু ভার্ব সিঙ্গুলার, তবু ভার্ব হবে সিঙ্গুলার, তবু ভার্ব হবে সিঙ্গুলার। এটা জাস্ট পরীক্ষার হলে একটা ফাঁদ। স্যাররা, আমি সবসময় বলি আপনাদেরকে যে স্যাররা ওই সমস্ত প্রশ্নগুলি পরীক্ষায় বেশি দেয় যেগুলো দিয়ে ফাঁদ পাতা যায়, স্টুডেন্টদেরকে আটকানো যায়। তো খেয়াল করে দেখেন, সবাই মনে করবে আল্লাহ এখানে একটা ছেলে, এখানে একটা মেয়ে, আল্লাহ দুইজন হলে তো ভার্বটা প্লুরাল হবে, হয় আর হবে, না হয় পাস্ট টেন্স হলে ওয়্যার হবে অথবা হ্যাভ হবে, তাই মনে করা হয় কিনা বলেন? কিন্তু আমরা আজকে শিখলাম যে ইচের পর যদি 50টা নাউনও থাকে তবু ভার্ব সিঙ্গুলার হবে। এটা পরীক্ষার একটা ফাঁদ। তাহলে ভাইয়া ভার্বটা সিঙ্গুলার হবে। আর মজার ব্যাপার হচ্ছে সিঙ্গুলার ভার্ব, দেখেন সিঙ্গুলার ভার্ব অনেকে চিনেন না। সিঙ্গুলার ভার্ব চিনার আরেকটা বুদ্ধি, মানে আবার আজকে বুদ্ধিটা স্মরণ করে দিচ্ছি। সিঙ্গুলার বানানের শুরুতে কি আছে প্রিয় ভাই বোন আমার? এস আছে। এই জন্য পৃথিবীর যত সিঙ্গুলার ভার্ব আছে তার সাথে এস থাকবে। দেখেন ইজের সাথে এস আছে, ওয়াজের সাথে এস আছে, হ্যাজের সাথে এস আছে, গোজের সাথে এস আছে, প্লেজের সাথে এস আছে। তার মানে পৃথিবীতে যত সিঙ্গুলার ভার্ব আছে সাধারণত এস থাকে, কারণ সিঙ্গুলার বানানের শুরুটাই এস দিয়ে, এই জন্য সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকবে? এস থাকবে। সিঙ্গুলার ভার্ব যারা চিনেন না আজকে কিন্তু চিনে ফেললেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা, একটা অপশনে এস আছে, তার মানে আনসার হবে সি। অথবা আপনি যদি এভাবে চিন্তা করেন যেহেতু ইজ দিয়ে বাক্যটা শুরু হলে ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে, তাহলে এখানে প্লুরাল আছে মানে কাটা, প্লুরাল আছে মানে কাটা, প্লুরাল আছে মানে কাটা। অর্থাৎ আপনি যেভাবেই চিন্তা করেন মিলে যাবে ইনশাআল্লাহ। ভাই 1 নম্বর প্রশ্নটা যদি একটু বুঝতে পারেন, আমাকে একটু কষ্ট করে কমেন্টে লিখবেন যে ভাই 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ। 1 মানে 1 নম্বর প্রশ্ন, কে মানে ক্লিয়ার। আলহামদুলিল্লাহ কেন বলবো? কারণ শুকরিয়া আদায় করলে আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দেন। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক নিয়ামতকে কি করে দেন? বাড়ায় দেন। আপনার যতটুকু সম্পদ আছে এই সম্পদের উপর শুকরিয়া করলে আল্লাহর ওয়াদা, আল্লাহ আপনার সম্পদকে আরো বাড়িয়ে দিবেন। আপনার যতটুকু সুখ আছে এই সুখের উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক আপনার সুখকে আরো বাড়িয়ে দিবেন। আপনার যতটুকু বুদ্ধি, নলেজ, জ্ঞান, প্রজ্ঞা রয়েছে তারপর শুকরিয়া আদায় করলে আল্লাহর ওয়াদা, আল্লাহ আপনার এই জ্ঞান বুদ্ধিকে আরো বাড়িয়ে দিবেন। আর যদি আমরা অহংকার করি, শুকরিয়া আদায় না করি, তাহলে কিন্তু আল্লাহ পাক আমাদের নিয়ামতকে ছিনিয়ে নেবেন। এই জন্য বেশি থেকে বেশি আমরা শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ।
মানে যতটুকু আছে যেন আল্লাহ পাক আরো বাড়ায় দেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এটা একটা ওয়ান কাইন্ড অফ ধরেন কি বলবো মানে টেকনিক আল্লাহ পাকের থেকে নেওয়ার আর কি। বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হয়ে আমাদের জ্ঞান বিদ্যা ওদিকে আরো বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার? ওয়ান কে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বর প্রশ্নটা ক্লিয়ার। আমরা যখন যেটা পড়বো সেটা ক্লিয়ার করে সামনে যাব, ক্লিয়ার না করে সামনে যাব না। আমাদের ভাই বোনদের ক্লিয়ার হইলেই আমরা সামনে যাব, না হয় আমরা সামনে যাব না। তাহলে সবার যেহেতু 1 নম্বরটা ক্লিয়ার, আমরা এখন সামনে যেতেই পারি। পরের প্রশ্নটা প্রিয় ভাই বোন আমার, খুবই অ্যামেজিং একটা প্রশ্ন, এটাও আসছিল 15তম নিবন্ধনে। এটাকে পারে দেখি প্রিয় ভাই বোন আমার, খুবই অ্যামেজিং প্রশ্ন, খুবই অ্যামেজিং প্রশ্ন। এটা দেখি কে পারে, এটা 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 যে পারবে সে সত্যিকার অর্থে ব্রিলিয়েন্ট, আজকের ক্লাসের ব্রিলিয়েন্ট। কারণ মজার ব্যাপার হচ্ছে এখানে কিছু টিপস আছে, যে টিপসগুলি দিয়ে আপনি এই প্রশ্নটা শতভাগ শুদ্ধ আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনারা একটু বলেন, তারপর ভাই বলে দিব, হ্যাঁ ইনশাআল্লাহ। আপনারা একটু চেষ্টা করেন ইনশাআল্লাহ। আমি কষ্ট পাচ্ছি, আপনারা কিন্তু অনেকে এখনো শেয়ার করেন নাই। শেয়ার করলে আজকের ক্লাসে কিন্তু আমাদের 1000 হয়ে যেত, কারণ আজকের ক্লাসটা এত গুরুত্বপূর্ণ। এটা বিসিএস, প্রাইমারি নিবন্ধন, ভার্সিটি, মেডিকেল, নার্সিং সবার জন্য ইম্পর্টেন্ট। যাই হোক, আপনারা আমার সাথে রাগ করিয়েন না, আপনারা ভালো মনে করলে এখনো সময় আছে, একটু শেয়ার করে দিব। সারা জীবন এই ক্লাসটা কাজে লাগবে ইনশাআল্লাহ। দেখেন এখানে একটা বুদ্ধি, সেটা হচ্ছে দেখেন ওয়ার্ক হচ্ছে ভাই আনকাউন্টেবল ওয়ার্ক নাউন। তো এখানে বলা হচ্ছে আমার অনেক কাজ, আই হ্যাভ মেনি ওয়ার্ক টু পারফর্ম, মানে আমার অনেক কাজ আছে করার মতো, আমার অনেক কাজ আছে। ঠিক আছে, বুঝলাম আপনার অনেক কাম আছে, মানে কাজ আছে, কিন্তু ভাই আপনি ওয়ার্কস কই পাইলেন? ভাইয়া ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, আমরা সবাই জানি প্রিয় ভাই বোন আমার। ওয়ার্ক, তারপর হচ্ছে ভাইয়া মিল, তারপরে ওয়াটার, তারপর হচ্ছে ভাইয়া ওয়েল, এগুলো হচ্ছে ভাই আনকাউন্টেবল নাউন। আমরা চাইলে কি বলতে পারবো ওয়েলস, ওয়াটার্স, মিলস, এমন আসলে বলা যায় না। হ্যাঁ, যাই হোক, তবে ওয়ার্ক শব্দটা একটু ডিফারেন্ট। এই ওয়ার্কের সাথে ওয়ার্ক অর্থ হচ্ছে ভাইয়া কাজ। আপনি যদি ওয়ার্কের সাথে একটা এস যুক্ত করেন তখন আর কাজ থাকবে না, তখন তার অর্থ হয়ে যাবে সাহিত্যকর্ম। সাহিত্যকর্ম। তাহলে ওয়ার্কের সাথে এস যুক্ত করলে সেটা হয়ে যাবে সাহিত্যকর্ম। আর ওয়াটার মানে পানি, কিন্তু ওয়াটারের সাথে যখন আপনি এস যুক্ত করবেন তখন ওয়াটার অর্থ হয়ে যাবে জলাশয়। জলাশয়। কিছু ওয়ার্ড আছে যেগুলা আপনার এস যুক্ত করলে ওইটা অর্থটা চেঞ্জ হয়ে যায়। তাহলে ওয়ার্ক অর্থ কাজ, কিন্তু ওয়ার্কস মানে এস দিলে এটার অর্থ হয়ে যাবে সাহিত্যকর্ম। আর ওয়াটার অর্থ পানি, কিন্তু ওয়াটার সাথে এস দিলে এটা অর্থ হয়ে যাবে জলাশয়। হ্যাঁ, তো যাই হোক, এখানে আসলে বোঝানো হচ্ছে যে আমার অনেক কাজ আছে। তো কাজ বোঝানোর জন্য কখনই আপনি ওয়ার্কের সাথে এস দিতে পারবেন না, ওয়ার্কের সাথে এস দিতে পারবেন না। আপনি কেন এস দিলেন, কেন এস দিলেন? যে স্যার প্রশ্ন বানিয়েছে তাকে আমরা সম্মান করে, তাকে ভালোবেসে, তাকে রেসপেক্ট করে, তার ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমরা মজা করে করে পড়বো, যাতে আমাদের আজীবন মনে থাকে। তাহলে খেয়াল করছেন এখানে কেন এস দিলেন স্যার, কেন এস দিলেন? ওয়ার্কের সাথে এস হয় না স্যার, মানে কাজ বোঝানোর জন্য এস হয় না। আপনি কেন এস দিলেন এখানে, কেন? আচ্ছা, আরেকটা মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখেন, যেহেতু ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে দেখেন কাউন্টেবল নাউনের সাথে সাধারণত মেনি ব্যবহৃত হয়। মেনি বুকস, মেনি বয়েজ, মেনি গার্লস, মেনি ডট ডট ডট। আর আনকাউন্টেবল নাউন, যেমন ধরুন আমি যদি কথা মিল্ক, ওয়াটার, ওয়েল বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি মেনি ব্যবহার করতে পারবো না। কি ব্যবহার করতে হবে? মাছ। তাহলে বলতে হবে মাছ মিল্ক, মাছ ওয়াটার, মাছ ওয়েল, এই টাইপের কিছু একটা। অর্থাৎ কাউন্টেবলের সাথে মেনি হয় আর আনকাউন্টেবলের সাথে মাছ হয়। যেহেতু ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, আপনি এখানে মেনি কেন দিলেন, মেনি কেন দিলেন, এখানে মেনি কেন দিলেন, মেনি কেন দিলেন? তাহলে খেয়াল করে দেখেন, এটাকে বলা হয় প্রসেস অফ এলিমিনেশন। মানে এলিমিনেট মানে বাদ দেওয়া। অর্থাৎ আমরা যদি লজিক দিয়ে দিয়ে যে অপশনগুলো ভুল সেগুলো বাদ দিয়ে দেই, তাহলে যেটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে। তাহলে আমাদের কাজ হবে লজিক দিয়ে দিয়ে শুধু ভুল অপশনগুলো বাদ দিয়ে দেওয়া, আর ভুল অপশনগুলো বাদ দিলে যেটা সঠিক সেটা এমনিই পড়ে থাকবে। তাহলে এইটা ভুল, এটা কাটা, এখানে ডাবল ভুল, এইটা ভুল, এটা কাটা, এটা ভুল, এটাও কাটা। তাহলে খেয়াল করে দেখেন 3টা অপশন বাদ পড়ে গেছে। তাহলে এখন আনসার কে? ইয়েস, আনসার হবে ডি। 2 নম্বরটা ক্লিয়ার হলে 2 কে আলহামদুলিল্লাহ, 2 কে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার হইলে সামনে যাব, ক্লিয়ার হইলে সামনে যাব, কারণ আপনাদের সময়ের অনেক দাম, অনেক দামি সময়টা আমাকে দিচ্ছেন। আমি ঋণী আপনাদের প্রতি, অনেক ভালোবাসা আর দোয়া আপনাদের প্রতি প্রিয় ভাই বোন আমার, যে আপনারা ক্লাসটা করতেছেন। তো নিঃসন্দেহে যারা ক্লাসটা করতেছেন তারা জীবনে ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ, এবং আপনার কি বলবো উপকার হবে ইনশাআল্লাহ, বা আপনার কাজে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। যাই হোক, তার মানে 2 নাম্বারটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। সবার ক্লিয়ার হলে আমরা সামনে যাবো, গুড। 2 কে আলহামদুলিল্লাহ, 2 কে আলহামদুলিল্লাহ, ওকে ফাইন। পরের প্রশ্নটা প্রিয় ভাই বোন আমার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটাও আসছে 16তম নিবন্ধনে। 16তম নিবন্ধন কিন্তু খুব দূরের না, আমাদের কিন্তু 18তম হয়েছে। তাহলে 18, 17, 16, 2 বছর আগের প্রশ্ন। দেখেন খুব ইম্পর্টেন্ট এবং মজার একটা প্রশ্ন। এবং মজার পর হচ্ছে আপনারা হয়তো বুঝতেছেন না, এই এক একটা প্রশ্ন সলভ করা মানে এক একটা টপিক শেষ হয়ে যাও। আলহামদুলিল্লাহ বলেন, আরে ভাই আলহামদুলিল্লাহ বলেন না। এক একটা প্রশ্ন পড়া মানে এক একটা টপিক শেষ হয়ে যাও, কারণ এক একটা টপিকের সাথে কানেক্টেড। আপনি এখন শিখে গেলেন আনকাউন্টেবল নাউনের সাথে মেনি হয়, আনকাউন্টেবলের সাথে মাছ হয়। ওয়ার্ক হচ্ছে কাজ, ওয়ার্কের সাথে অ্যাড দিলে হয়ে যায় সাহিত্যকর্ম। ওয়াটার হচ্ছে পানি, ওয়াটারের সাথে অ্যাড দিলে ওয়াটার্স মানে জলাশয়, মানে অনেক কিছু। তারপরে এখানে আপনি আরেকটা জিনিস শেখা হইলো,
তাই না, ইচের পর। এই জন্য প্রত্যেকটা প্রশ্ন মানে এক একটা টপিক শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এইখানেও আমরা একটা মানে এই প্রশ্নটা দিয়ে একটা গ্রামারের টপিক আছে, পুরো টপিকটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা গ্রামারের টপিক শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এই প্রশ্নটা দিয়ে। এই প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ, টপিক শেষ। এই একটা প্রশ্ন দিয়ে একটা গ্রামারের টপিক শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ এই যেই টপিকের নাম বলছি আমি, এই টপিকটা মানে টপিক থেকে যদি আপনাকে 100 প্রশ্ন করে, আমি এই একটা প্রশ্ন সার্চ করে দেওয়ার পর আপনি 100টাই পারবেন ইনশাআল্লাহ। এবার শুরু করি প্রিয় ভাই বোন আমার। আপনারা অনেকে চেষ্টা করেছেন, অনেক ধন্যবাদ। এবার ভাই একটু আপনাদেরকে ব্যাখ্যা সহ বুঝিয়ে দিচ্ছি। আমাদের বেশিরভাগ ভাই বোন কি আনসার করতেছে, স্যার এই ওয়ার্ড তো হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। স্যার ডব্লিউএইচ ওয়ার্ডের পরে তো আগে অক্সিলারি ভার্ব হয়, এটা তো প্রশ্ন, তাহলে স্যার যেহেতু প্রশ্ন স্যার এইটা হবে আনসার। ইয়েস, আমাদের বেশিরভাগ ভাই বোন বলতেছে এইটা হবে আনসার। কেন? হোয়াট ডাজ হি ওয়ান্ট, প্রশ্ন না, প্রশ্ন তো এভাবেই করতে হয়, মানে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আগে অক্সিলারি ভার্ব, তাই না, আগে ভার্ব পরে সাবজেক্ট, এভাবেই তো করতে হয়। হ্যাঁ, এটা ঠিক আছে, প্রশ্ন এভাবেই করতে হয়। কিন্তু ভাই এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে ভাইয়া, প্রশ্ন কিন্তু দুই ধরনের। একটা হচ্ছে ভাইয়া ডব্লিউএইচ কোয়েশ্চেন, একটা হচ্ছে ভাই এমবেডেড কোয়েশ্চেন। একটা হচ্ছে ভাই এমবেডেড কোয়েশ্চেন। তাহলে একটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন, একটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। প্রশ্ন সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন আর একটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। ডব্লিউএইচ ওয়ার্ড মানে শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে, শুরুতে, খুব খেয়াল করেন, লিখে রাখেন, শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ড, শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে। অর্থাৎ বাক্যের শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেটা হয়ে যাবে ডব্লিউএইচ কোয়েশ্চেন। হোয়াট ইজ ইউর নেম, ওয়্যার ডু ইউ লিভ, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই টাইপের কিছু একটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যখন বাক্যটা শুরু হবে তখন সেটা নাম হয়ে যাবে ডব্লিউএইচ কোয়েশ্চেন। আর এই ডব্লিউএইচ ওয়ার্ডটা যখন বাক্যের মাঝখানে থাকবে, খেয়াল করে দেখেন, এই যে ডব্লিউএইচ ওয়ার্ড, হ্যাঁ, বাক্যের শুরুতে যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে ডব্লিউএইচ কোয়েশ্চেন হবে। কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের মাঝখানে থাকে, কোথায় প্রিয় ভাই বোন আমার, বাক্যের মাঝখানে থাকে, বাক্যের মাঝখানে থাকে, তখন তাকে বলা হয় এমবেডেড কোয়েশ্চেন। এমবেডেড কোয়েশ্চেন। তাহলে প্রশ্ন দুই ধরনের হয়, একটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন আর একটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। ডব্লিউএইচ কোয়েশ্চেন মানে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু হওয়া। যেমন আমরা এখানে ছোট্ট একটা উদাহরণ দিতে পারি, যেমন হোয়াট, এই যে হোয়াট ডাজ হি ওয়ান্ট, ডাজ হি ওয়ান্ট, এই যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু হয়েছে, এটা হচ্ছে ভাই ডব্লিউএইচ কোয়েশ্চেন। ডব্লিউএইচ কোয়েশ্চেন, এটা ডব্লিউএইচ কোয়েশ্চেন। আর এমবেডেড কোয়েশ্চেন কি ভাইয়া? এমবেডেড কোয়েশ্চেন হচ্ছে এই যে এইটা, অর্থাৎ এই যে ডব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের মাঝখানে আছে। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের যখন মাঝখানে থাকে, যেমন ধর কথা আই নো, হোয়াট, কথার কথা আপনাদের মধ্যে আমি লিখলাম, ডাজ হি ওয়ান্ট, হোয়াট ডাজ হি ওয়ান্ট, হোয়াট ডাজ হি ওয়ান্ট। ওকে ফাইন। তাহলে খেয়াল করে দেখেন, ডব্লিউএইচ ওয়ার্ডটা যখন বাক্যের শুরুতে আসে তখন তাকে বলা হবে ডব্লিউএইচ কোয়েশ্চেন, আর এই ডব্লিউএইচ ওয়ার্ডটা যখন বাক্যের মাঝখানে থাকে তখন তার নাম হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। এবং মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখেন এইখানে একটা মজার ব্যাপার, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যখন বাক্যটা শুরু হয়, হোয়াট ডাজ হি ওয়ান্ট, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যখন বাক্যটা শুরু হয় তখন আগে ভার্ব পরে সাবজেক্ট হয়। খুব মনোযোগ প্লিজ, আগে ভার্ব, ধরো কি লিখলাম, সাবজেক্ট পরে সাবজেক্ট। তাহলে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, যেটাকে আমরা বলি ইন্টারোগেটিভ কোয়েশ্চেন বা ডব্লিউএইচ কোয়েশ্চেন। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটা যখন বাক্যের শুরুতে থাকবে তখন সেটাকে বলা হবে ডব্লিউএইচ কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন। আর ইন্টারোগেটিভ কোয়েশ্চেনের স্ট্রাকচার হচ্ছে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এই ডব্লিউএইচ ওয়ার্ডটা যখন বাক্যের মাঝখানে থাকবে তখন বাক্যটা ইন্টারোগেটিভ হবে না। আবার বলছি, একটু মনোযোগ দিতে হবে প্লিজ, কারণ এই একটা প্রশ্ন দিয়ে গ্রামারের পুরো একটা টপিক শেষ হয়ে যাবে। একটু মনোযোগ প্লিজ প্রিয় ভাই বোন আমার। ডব্লিউএইচ ওয়ার্ড যখন বাক্যের শুরুতে থাকবে তখন এটা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, ডব্লিউএইচ কোয়েশ্চেন, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড যখন বাক্যের মাঝখানে থাকবে তখন কখনোই আগে ভার্ব হবে না, আগে ভার্ব হবে না, কখনোই আগে ভার্ব হবে না, আগে ভার্ব হবে না। লিখে রাখেন, সারা জীবনে সম্ভব হবে, আগে ভার্ব হবে না, আগে ভার্ব হবে না। ডব্লিউএইচ ওয়ার্ড যখন মাঝখানে থাকবে, ডব্লিউএইচ ওয়ার্ড যখন বাক্যের মাঝখানে থাকবে তখন কখনোই আগে ভার্ব হবে না, বরং আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা। যেই অপশন আগে ভার্ব, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কি ভাইয়া? কাটা। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে কখনোই আগে ভার্ব হবে না অথবা ইন্টারোগেটিভ হবে না, বাক্যটা তখন অ্যাসার্টিভ হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তার মানে আমরা বলি না আই গো, তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব, আই ডু আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে আমরা একটু সামারি করে ফেলি সহজ কথায় এবং এক কথায়।
ডব্লিউএইচ ওয়ার্ড যখন বাক্যের মাঝখানে থাকবে তখন কখনোই ইন্টারোগেটিভ হবে না, আগে ভার্ব হবে না, বরং আগে ভার্ব দেখলেই কাটা। তখন বাক্যটা অ্যাসার্টিভ হবে, আর অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, শেষ। এবার নোট করে দেখেন, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড যখন বাক্যের মাঝখানে থাকে স্যাররা একটু চালাকি করে, ফাঁদ পাতে প্রশ্ন বানানোর জন্য, আটকানোর জন্য কি করে আগে ভার্ব দিয়ে রাখে। অথচ আমরা শিখে ফেললাম যে ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে কখনোই আগে ভার্ব হবে না, বরং আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, বরং আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। কারণ ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে বাক্যটা অ্যাসার্টিভ হয়, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে, ফুল স্টপ। এখানে আপনি কেন ইন্টারোগেটিভ চিহ্ন দিলেন, কেন ইন্টারোগেটিভ চিহ্ন দিলেন? ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে কখনো ইন্টারোগেটিভ হয় না, কখনো ইন্টারোগেটিভ হয় না, কখনো ইন্টারোগেটিভ হয় না, বরং বাক্যটা অ্যাসার্টিভ হয়। আর অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে। তাহলে আমরা আবার সামারি করে দিচ্ছি, এবং এক কথায় ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে কখনোই ইন্টারোগেটিভ হয় না, বাক্যটা অ্যাসার্টিভ হয়, আর অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, শেষ। এই একটা প্রশ্ন দিয়ে আপনি এমবেডেড কোয়েশ্চেন নামে একটা চ্যাপ্টার আছে, একটু খেয়াল করে দেখবেন, এমবেডেড কোয়েশ্চেন নামে আপনি দেখবেন যে কোনো বইতে, আপনি মাস্টার ইংলিশ বই বলেন, কি বলবো এটাকে, টিউটর বলেন, অ্যাপেক্স, ইন্ডেক্স, যে কোনো ইংরেজি গ্রামার বই থেকে এমবেডেড কোয়েশ্চেন নামে একটা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারটা খুলবেন, এই চ্যাপ্টার খোলার পর আপনি দেখবেন আল্লাহর রহমতে 100টা প্র্যাকটিস হলে 100টাই পারতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর 100টা প্র্যাকটিস করলে 100টাই পারবেন, একটা ভুল হবে না। শুধু খেয়াল করে দেখবেন ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে আছে, আর স্যাররা আগে ভার্ব দিয়ে রাখছে, কেন ওইটা ফাঁদ। কারণ জন্মের পর থেকে তো আমরা পড়ে আসছি যে ডব্লিউএইচ ওয়ার্ডের পর আগে ভার্ব হয়, মানে ইন্টারোগেটিভ মানে তো এরকম, ইন্টারোগেটিভ মানে আগে ভার্ব পরে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব। ভাই এটা ক্লিয়ার হলে একটু কষ্ট করে 3কে লিখতে হবে, কারণ এইটা ক্লিয়ার হওয়া মানে এইটা ক্লিয়ার হওয়া মানে একটা প্রশ্ন না, এটা ক্লিয়ার হওয়া মানে গ্রামারের একটা পুরো টপিক শেষ। গ্রামারের একটা পুরো টপিক শেষ করে ফেললাম আমরা উইদিন 2 থেকে 3 মিনিটের মধ্যে। একটু প্লিজ কথা বলেন প্লিজ ভাই। 3 নম্বর ক্লিয়ার হলে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার, গুড, সুবহানাল্লাহ। এই জন্য আসলে আপনাদের ক্লাস নিতে ভালো লাগে, আপনারা আসলে অনেক মাশাআল্লাহ। এখানে আপনারা যে বুঝতে পেরেছেন, বিশ্বাস করেন এখানে আমার বিন্দু পরিমাণ ক্রেডিট নাই, এটা পুরো ক্রেডিট আপনাদের, কারণ আপনারা মনোযোগের সাথে ক্লাস করেছেন, এই জন্য বুঝতে পেরেছেন। ব্যাপারটা এমন না যে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, আমি চেষ্টা করছি, বাকি এটা পুরোটা কৃতিত্ব আপনাদের। অনেক ধন্যবাদ এত মনোযোগের সাথে ক্লাস করার জন্য, সত্যি আপনাদেরকে অনেক ভালোবাসি, আল্লাহ আপনাদের অনেক ভালো রাখেন প্রিয় ভাই বোন আমার। এখনো যারা শেয়ার করেনি সবাই ক্লাসটা শেয়ার করে দিব, আর আপনারা কিন্তু রিঅ্যাকশন ইউজ করতেছেন না, আমাকে আপনারা ভালোবাসেন না বলেন? ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিঅ্যাকশন দিই না, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যেমন চা দেন, কিন্তু আমাদের ক্লাসটা তো কি লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যেমন চা দেন, কিন্তু রিঅ্যাকশন ইউজ করেন। ক্লাসে লাভ রিয়েক্টে ক্লিক করেন বা লাইক রিঅ্যাকশন দিলে ক্লাসের রিচ বেড়ে যায়, সবার কাছে ক্লাসটা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং মজার প্রশ্ন, এবং এইটা পড়া মানেও একটা টপিক শেষ। সেন্টেন্স কারেকশনের প্রশ্নগুলো এমনই, একটা সেন্টেন্স কারেকশনের প্রশ্ন সলভ করা মানে ওই এক পুরো টপিকটাই শেষ। ভয়েস থেকে একটা প্রশ্ন সলভ করবো, ডাইরেকশন থেকে, অর্থাৎ এভাবেই বানানো আর কি। সেন্টেন্স কারেকশন বলতে নিজস্ব কোনো টপিক নাই, জাস্ট বিভিন্ন টপিক থেকে টপিকের সংমিশ্রণ হচ্ছে সেন্টেন্স কারেকশন, ঠিক আছে ইনশাল্লাহ। যাই হোক, এটা দেখেন তো কে পারে প্রিয় ভাই বোন আমার, এটা কে পারে ইনশাল্লাহ, দেখি কে পারে, দ্রুত বলতে হবে। সবার আগে এটাকে পারে দেখি, সবার আগে, গুড, অনেকেই পারতেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই চেষ্টা করেন ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করেন ইনশাআল্লাহ, গুড, গুড, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। ওকে ফাইন, এইখানে দেখেন ভাই কেমনে প্রশ্ন বানায় স্যাররা, আসলে কি বলবো, আমাদের ভাই বোনদেরকে আটকানোর জন্য এত স্টাইল, বিভিন্ন স্টাইলে প্রশ্ন করে স্যাররা, দেখেন কেমনে প্রশ্ন বানায়। এখানে কি একটা ঝামেলা ব্যবহার করছে এখানে দেখে, এখানে যে ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে এই যে এখানে বলতেছে ব্যাটার হচ্ছে ভাই কম্পারেটিভ ডিগ্রি, আর কম্পারেটিভ ডিগ্রি হইলে আমরা সবাই জানি কম্পারেটিভ ডিগ্রির সাথে সাধারণত দেন হয়, অথবা কিছু জায়গায় টু হইতে পারে, যেমন সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, আল্টেরিয়র টু, পোস্টেরিয়র টু, নোন টু, অর্থাৎ এই সব ক্ষেত্রে সাধারণত টু হয়, আর অন্য সকল ক্ষেত্রে সাধারণত দেন হয় কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে। কেমন? তাহলে সিনিয়র টু, জুনিয়র টু, সুপেরিয়র টু, আল্টেরিয়র টু, পোস্টেরিয়র টু, ইনফেরিয়র টু, নোন টু, এই সকল ক্ষেত্রে টু হয়, এবং অন্য সকল ক্ষেত্রে বেসিক্যালি সাধারণত প্রিয় ভাই বোন আমার কি হয়, অন্য সকল ক্ষেত্রে সাধারণত কি হয়, দেন হয়। ওকে ফাইন, এবার খেয়াল করে দেখেন এখানে একটা মজার ব্যাপার, সেই ব্যাপারটা হচ্ছে এখানে কি আছে, ব্যাটার। ওকে ফাইন, তাহলে আমরা সব সময় ছোটবেলা থেকে পড়ে আসছি হি ইজ বেটার দেন মি, টলার দেন মি, স্মলার দেন মি, তার মানে ব্যাটারের পরে যে দেন হবে তাতে আমাদের কোনো আপত্তি নাই। এখানে দেন নাই মানে কাটা, দেন নাই মানে কাটা ভাই, ক্লিয়ার মোটামুটি। দেন কেন দিলেন না? যে স্যার প্রশ্ন বানিয়েছে, যিনি প্রশ্নকর্তা, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আমরা মজা করে পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো যিনি প্রশ্ন বানিয়েছে তাদের প্রতি আমাদের প্রশ্ন, স্যার এখানে দেন নাই কেন? স্যার দেন নাই মানে কাটা, দেন নাই মানে কাটা, দেন কেন দিলেন না? এখানে দেন কেন দিলেন না? ব্যাটার আছে মানে দেন দিতে হবে। সে যাই হোক, এখানেও দেন আছে, আলহামদুলিল্লাহ, এখানেও দেন আছে, খুবই ভালো। ওমা, এটা আবার কি?
বেটারের পরে দেন হবে, আপনি সুপিরিয়র পরে কেন দেন দিলেন স্যার? স্যার সুপিরিয়র পরে কেন দেন দিলেন? আমরা জানি সুপিরিয়র পরে টু হয়, সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, ইনফেরিয়র টু, আলটেরিয়র টু, পোস্টেরিয়র টু, তাই না বলেন? সো এখানে ভাইয়া তাহলে এটা ভুল, এটাও যদি ভুল হয়, এটাও যদি ভুল হয়, তাহলে বেটারের পরে দেন হবে, সুপিরিয়র পরে টু হবে, বেটারের পরে টু দেন হবে, সুপিরিয়র পরে টু হবে, তার মানে আনসার হবে খ। ক্লিয়ার ভাই? 4 নম্বরটা ক্লিয়ার হলে 4কে আলহামদুলিল্লাহ লিখি কমেন্টে ভাইয়া, 4কে আলহামদুলিল্লাহ। 4 মানে 4 নাম্বার, কে মানে ক্লিয়ার, আর আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ। যে ভাই 4 নাম্বারটা ক্লিয়ার, 4 নাম্বারটা ক্লিয়ার, গুড মাশাআল্লাহ। 4 নাম্বারটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। 4কে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। এই জন্য আসলে আপনাদেরকে তো ভালোবাসি, আপনারা আসলে ওমাইক মাশাআল্লাহ। হ্যাঁ, আমি একটু কষ্ট পাচ্ছি এই কারণে, কারণ আজকে আমাদের ক্লাসে আরও কিছু ভাই বোন থাকা উচিত ছিল, কারণ আজকের ক্লাসটা এত গুরুত্বপূর্ণ, বিশ্বাস করেন আমি জেনে শুনে যে সজ্ঞানে বলছি আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। যাই হোক, বারবার আমার আপনাদেরকে শেয়ার করতে বলতে শরমও লাগে, বুঝছেন না কি বলবো। আচ্ছা যাই হোক, আপনারা যেটা ভালো মনে হয় করেন, তবে আজকের ক্লাসে অনেক ভাই বোন থাকা উচিত ছিল, এটা আমার খেয়াল আর কি, রাগ করিয়ে না আমার সাথে, আমাকে মাফ করে দিয়ে। ওকে, পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, which one below is a correct sentence? আচ্ছা ভাইয়া, আমরা যদি একটু খেয়াল করি ওই দিকে যাই, যে ভাইয়া আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, তাহলে এটা হয়ে গেল আর্টিকেল, এই কারেক্ট শব্দটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, সেন্টেন্স হয়ে গেছে নাউন। সেগুলো খেয়াল করলে গুণা হবে না, স্মার্টনেস বাড়বে। আগে জো হুকুম মহারাজ, স্মার্টনেস বাড়বে। অর্থাৎ এগুলো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ, এই জিনিসগুলো আপনার স্মার্টনেস অনেক বাড়াই দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, তাহলে এটা আর্টিকেল, এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, আর এটা হয়ে গেছে নাউন, তাই না বলেন ভাই? ক্লিয়ার? এগুলো খেয়াল করবো ইনশাআল্লাহ। ওকে ফাইন, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে কি বলছে? আচ্ছা, নিচের কোন বাক্যটা শুদ্ধ? ওকে, আমরা একটা একটা দেখি। দে হ্যাভ সিন মি ইয়েস্টারডে। আচ্ছা, ইয়েস্টারডে মানে তো গতকাল, গতকাল হইলে পাস্ট টেন্স হয় না, পাস্ট টেন্স কি কখনো হ্যাভ হয়? ও এটা কোনো কথা, পাস্ট টেন্সে কখনো হ্যাভ হয় না। তাহলে হ্যাভ কেন দিলেন স্যার? হ্যাভ কেন দিলেন? হ্যাভ কেন দিলেন? আপনি এখানে বলতে পারেন স্যার স, দে স মি ইয়েস্টারডে, তারা আমাকে গতকাল দেখেছিল, তার মানে এটা বল, এটা কাটা। তারপর খেয়াল করে দেখেন, ইট ইজ আই হু ইজ টু ব্লেম, এটাই আমি যাকে দোষ দেওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীর যেখানে দেখবেন ভাইয়া ইট ইজ আই এর পরে হু আছে, ইট ইজ আই এর পরে হু আছে, ইট ইজ আই এর পর হু আছে, অথবা এখানে আই না থেকে অন্য কিছুও থাকতে পারে, কোনো সমস্যা নেই। ইট ইজ হি থাকতে পারে, ইট ইজ ইউ থাকতে পারে, ইট ইজ দে থাকতে পারে, তাতেও আমাদের কোনো সমস্যা নেই। যাই থাক, জাস্ট পৃথিবীর যেখানে দেখবেন এটা ইট ইজ আই এর পরে হু আছে, ইট ইজ আই এর পরে কি আছে ভাইয়া? হু আছে। জাস্ট আপনারা যে কাজটা করবেন প্রিয় ভাই বোন আমার, সেটা হচ্ছে ওকে ভাই, এবার দেখেন, জাস্ট যে কাজটা করবেন সেটা হচ্ছে ভাইয়া, ইট ইজ আয়ের পরে হু পাইলে জাস্ট হু কেটে দিবেন, আর কিচ্ছু না, হু কেটে দিবেন, হু কেটে দিবেন। আমি আবার দেখাই দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, পৃথিবীর যেখানে দেবেন ইট ইজ আয়ের পরে হু আছে, জাস্ট আপনারা হুটা কেটে দিবেন, এই যে হু কেটে দিবেন, হু কেটে দিবেন। তাহলে হু কেটে দিলে দেখেন আনসার অটো বের হয়ে গেছে। এখন বলেন তো আয়ের সাথে কি হয়? আয়ের সাথে কি ইজ হয়? দূর মিয়া, আয়ের সাথে কি হয়? এম হয়। ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। এখানে সবসময় যে প্রিয় ভাই বোন আমার আই থাকবে এটা কিন্তু জরুরি না, এখানে আই না থেকে ধরেন হি থাকতে পারে, তাহলে হি থাকলে কি হবে? এখানে আনসার হবে ইজ। যদি ইউ থাকে তাহলে এখানে আনসার হবে আর, এখানে দে থাকে তখন আনসার হবে আর। এই জন্য যে কোনো কিছু থাকতে পারে, জাস্ট আপনারা যেটা করবেন শুধু হুটা কেটে দিবেন। দেখেন শুধু হু কেটে দিলেই এই দেখ আনসারটা বের হয়ে যাবে। দূর হবে না, শুধু হু কেটে দিবেন। তাহলে হি থাকলে ইজ হবে, আই থাকলে এম হবে, ইউ থাকলে আর হবে, দে থাকলে এরকম আর কি। ওকে ভাই, তারপর খেয়াল করে দেখেন এখানে বলা আছে দ্য গার্ল রিসেম্বল টু হার মাদার, মেয়েটা দেখতে তার মায়ের মতো, মেয়েটা দেখতে তার মায়ের মতো। এইখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে দেখেন মজার একটা ব্যাপার আমি শিখাই দিই আপনাদেরকে, ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ। ব্যাপারটা হচ্ছে দেখেন প্রিয় ভাই বোন আমার, কিছু ভার্ব আছে যাদের পর সাধারণত প্রিপোজিশন হয় না। এর মধ্যে সবচেয়ে বড় যেটা, এটা হচ্ছে ডিসকাস, যেটা লাস্ট 45তম বিসিএসে আসছিল। তাহলে ডিসকাসের পরে অ্যাবাউট হয় না, একটু লিখে রাখতে হবে প্রিয় ভাই বোন আমার। ডিসকাসের পরে কি হয় না? অ্যাবাউট হয় না। তারপরে লিখেন মিটের পরে উইথ হয় না, মিটের পরে কি হয় না প্রিয় ভাই বোন আমার? উইথ হয় না। তারপরে লিখে রাখেন, এদিকে লিখি আমি। আচ্ছা, তাহলে ডিসকাসের পরে অ্যাবাউট হয় না, মিটের পরে উইথ হয় না, এন্টার পরে ইনটু হয় না। ভিতরে প্রবেশ করা বোঝানোর জন্য, ভিতরে প্রবেশ করা বোঝানোর জন্য এন্টার পরে কি হয় না প্রিয় ভাই বোন আমার? ইনটু হয় না। তারপরে লিখে রাখেন ভাইয়া রিজাইনের পরে ফ্রম হয় না, রিজাইনের পরে ফ্রম হয় না, রিজাইনের পরে কি হয় না প্রিয় ভাই বোন আমার? ফ্রম হয় না। আরো লিখে রাখেন রিচের পরে অ্যাড হয় না, রিচের পরে অ্যাড হয় না, রিচের পরে অ্যাড হয় না। এগুলো প্রচুর আসে, যেমন এটা আসছিল 45তম বিসিএসে, এই যে রিচের পরে অ্যাড হয় না, এটা প্রাইমারিতে আসছিল এই বছর। তারপরে আরো আছে, এই যে হ্যাঁ, এ ওয়েটের পরে ফর হয় না, এ ওয়েট এ ওয়েটের পরে ফর হয় না, এটার পরে কি হয় না ভাইয়া? ফর হয় না। তারপরে পেইন্টের পরে কোনো প্রিপোজিশন হয় না, ক্রস পেইন্টের পরে কোনো প্রিপোজিশন হয় না। তারপরে আরো আছে যে রিসেম্বল, রিসেম্বলের পরে কি হয় না? টু হয় না।
আনসারের পরে কি হয় না, টু হয় না, আনসারের পরে কি হয় না, টু হয় না। এমন আরো অনেকগুলো আছে, তবে সবচেয়ে পরীক্ষা বেশি আসে এগুলো। আপনারা যদি লিখে রাখেন সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ, সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। জয়েনের পরে ইন হয় না, জয়েনের পরে কি হয় না, ইন হয় না। প্রচুর ইম্পর্টেন্ট। মজার ব্যাপার হচ্ছে এইগুলো পরীক্ষা আসবে না, আপনারা ভাবতেছেন এগুলো পরীক্ষা আসবে না, এইগুলো অলরেডি পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আপনারা হয়তো ভাবতেছেন এগুলো মনে হয় পরীক্ষা আসবে, এই জন্য স্যার লিখে দিচ্ছে। না রে পাগলা, এগুলো অলরেডি পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এই জন্য লিখে রাখেন সারা জীবনের সম্পদ হবে। এটা 45 বিসিএসে আসছে, এই যে রিজাইন এটা আসছে, এন্টার এটা বিসিএসে আসছে, রিচ এটা প্রাইমারিতে আসছে, রিসেম্বল এটা দেখতে পাচ্ছেন এটা নিবন্ধনে আসছে। এগুলো প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। তাহলে এখানে রিসেম্বলের পরে কি হয় না, টু হয় না। তাহলে এখানে ইজ হবে না কি হবে, এম হবে। এখানে হ্যাভ সিন হবে না কি হবে, স হবে। তাহলে তিনটা অপশন ভুল, এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। তাহলে এটা কি, এটা শুদ্ধ। এরা কারা, কোথা থেকে এলো এরা, মানে এটা শুদ্ধ, ভুল হইলেও শুদ্ধ, শুদ্ধ হইলেও শুদ্ধ। এবং মজার ব্যাপার হচ্ছে এটা আসলেই শুদ্ধ। আপনি যখন লজিক দিয়ে ভুল অপশনগুলো বাদ দিয়ে দিবেন, তখন দেখবেন যেটা সঠিক সেটা এমনিই পড়ে থাকবে। ক্লিয়ার ইনশাআল্লাহ। আই লাইক হিজ স্টাইল লাইক সিম্পলিসিটি, তার শিশু সুলভ যে সরলতা, এটা আমার খুব ভালো লাগে। বা 5 নাম্বারটা ক্লিয়ার হলে একটু কষ্ট করে লিখতে হবে 5 কে আলহামদুলিল্লাহ, 5 কে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার হইলে সামনে যাবো, নাহলে সামনে যাবো না, আবার বুঝাবো ইনশাআল্লাহ। কারণ আপনারা অনেক কষ্ট করে সময় দিচ্ছেন, এই সময়টা অনেক দামি, একটা সেকেন্ড আপনাদের নষ্ট হবে আমি চাই না। ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, আমি জানি না আপনারা বুঝতেছেন কিনা। বুঝতে পারলে তো ভালো আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলে কি বলবো, মানে আফসোস আমার অক্ষমতার প্রতি যে আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে যে আজকের ক্লাসটা কত বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য কেউ যদি এসে থাকেন শেষ না করে যায়েন না, এটা একটা অনুরোধ। যদি কেউ ভুলেও এসে পড়েন যে ক্লাসে চলে আসছেন, শেষ করে যায়েন ইনশাআল্লাহ, ভালো হবে এবং অনেক কিছু শিখতে পারবেন এবং আপনি অনেক স্মার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা বিষয় যেহেতু আমরা ব্যাখ্যা করে করে পড়াবো, দেখবেন এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ভর্তি হতে পারবেন প্রিয় ভাই বোন আমার, যারা একদম ইংরেজির বেসিক থেকে কোর্স করতে চাচ্ছেন। অনেকে স্বপ্ন হয় একদম বেসিক থেকে যদি ইংরেজি কোর্স করতে পারতাম, অথবা বাংলা থেকে ইংরেজি কোর্স করতে, মানে বাংলার বেসিক থেকে কোর্স করতে পারতাম। তো একদম বেসিক থেকে বাংলা, ইংরেজি, ম্যাথ, জিকে কোর্স করতে চাচ্ছেন যারা, বা প্রাইমারি, বিসিএস, নিবন্ধন, তারা কষ্ট করে এই দুইটা নাম্বারে একটু কল দিবেন। হ্যাঁ, একটু স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা নাম্বার লিখে রাখেন। এই দুইটা নাম্বারে কল দিলে আপনারা কিন্তু আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন। এখন কিন্তু আমাদের নতুন কোর্সে ভর্তি চলতেছে আলহামদুলিল্লাহ। আর যেহেতু এখন 93% মেধা কোটা আলহামদুলিল্লাহ, সো এখন কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আগামী 3 মাসের মধ্যে নিজেকে যারা প্রস্তুত করতে পারবেন ইনশাআল্লাহ, দেখবেন 3 থেকে 4 মাস পরে আল্লাহ কিন্তু ভালো একটা চাকরির সন্ধান পাবেন ইনশাআল্লাহ। যারা আমার কথা শুনবেন ইনশাআল্লাহ, এই 3-4টা মাস একটু মন দিয়ে পড়াশোনা করবেন, বিশ্বাস করেন আমাকে তারা মেসেজ দিবেন, কল দিবেন, দিতে বাধ্য হবেন যে ভাইয়া আমার আলহামদুলিল্লাহ হয়ে গেছে কোনো একটা জায়গায় চাকরি। আর যারা এই 3টা মাস অবহেলা করবেন, তাদের ঝামেলা হইতে পারে। ঠিক আছে, এই 3-4টা মাস একটু ভালো মতো পড়েন ইনশাআল্লাহ। আর দেশের দায়িত্ব যারা নিচ্ছে তাদের জন্য একটু দোয়া করেন, যেন আল্লাহ পাক চাহেন তো তারা আমাদের কল্যাণের জন্য কাজ করতে পারেন। কারণ দেশের যারা শাসক হয় তাদের জন্য হিতকামনা করা, দোয়া করা, এটা আমাদের কর্তব্য। ঠিক আছে ইনশাআল্লাহ, ওকে ফাইন। আচ্ছা, কোনটা বুঝাই দিব বলা ভাইয়া? আচ্ছা, এটা বুঝাই দিব, কটা বুঝাই দিব? আচ্ছা, এখানে ভাইয়া বলা আছে ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে কি ভাইয়া? গতকাল। আচ্ছা, গতকাল মানে কি জন্য ভাইয়া? পাস্ট টেন্স। গতকাল মানে কি প্রেজেন্ট টেন্স হয়? ওই গতকাল মানে তো পাস্ট টেন্স, আর পাস্ট টেন্সে কি হ্যাভ সিন হয়? হ্যাভ সিন তো হয় প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। যেহেতু এটা গতকাল পাস্ট টেন্স, তার মানে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এই জন্য ভাই এখানে স হবে, মানে পাস্ট ইনডিফিনিট, সি এর পাস্ট ফ্রম স। এই হচ্ছে ব্যাপার আর কি। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার, ক্লিয়ার, গুড। এই তো গুড। ভাই আমাকে একটু কথা দিতে পারবেন? রিচের পরে অ্যাড হয় না, রিচের পরে অ্যাড হয় না। আই রিচ হোম হবে, আই রিচ অ্যাট হোম হবে না। আমাকে কি এমন কেউ আছেন যে কথা দিতে পারবেন ভাইয়া আগামী 3 থেকে 4 মাস আমি পড়াশোনা করতে পারবো? হ্যাঁ, একটু এমন কেউ আছেন? একটু কমেন্টে আমাকে জানান যে ভাইয়া আগামী 3 থেকে 4 মাস আমি ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারবো বা একটু শ্রম দিতে পারবো। বিশ্বাস করেন, 3-4টা মাস যদি কাঁচা দিয়ে একটু পড়াশোনা করেন রে ভাই, খিসামাইরে একটু যদি পড়তে পারেন, আল্লাহ চান ইনশাআল্লাহ ভালো কিছু হবে। কারণ কয়েক লক্ষ পোস্ট ফাঁকা হচ্ছে এবং অলরেডি অনেক হাজার হাজার পোস্ট অলরেডি ফাঁকা হয়ে গেছে। আপনি কি বলবো, আপনি যতগুলো মানে সেক্টর বলেন, সব সেক্টরে পোস্ট ফাঁকা হচ্ছে এবং অনেকে ইচ্ছা করে সরে যাচ্ছে। তো এই ফাঁকাগুলো তো ভরা লাগবে। যারা ধরেন কথার কথা একটা সচিবের পদ ফাঁকা হয়েছে, তো সচিবের যে নিচে আছে যাকে যোগ্য মনে করা হয় তাকে উপরে তোলা হবে। সো এভাবে করে প্রত্যেকটা নিচে যারা আছে আস্তে আস্তে একদম একদম করে উপরে উঠবে। এখন একেবারে নিচে যারা আছে এটা তো খালি হয়ে যাবে, মানে যেখানে সাধারণত ইনিশিয়ালি জয়েন দেওয়া হয়। সো এই ফাঁকা জায়গাগুলো তো ভরতে হবে। কারণ আপনি মাথায় রেখেন, কি বলবো, আমি সাইদুল স্যারকে দিয়ে আমার প্রতিষ্ঠান চলবে না। আমার প্রতিষ্ঠানে অ্যারাউন্ড ধরেন 30-35 জনের মতো স্টাফ আছে। সো তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই কিন্তু আমাদের সবকিছু গুছানো হয়, সুন্দর হয়, তাদের কারণে কিন্তু প্রতিষ্ঠান চলে। শুধু আমাকে দিয়ে কিন্তু প্রতিষ্ঠান চলবে না। ঠিক সেম কোনো একটা সেক্টর শুধু সচিবকে দিয়ে চলবে না, বা শুধু বড় বড় মানুষদেরকে দিয়ে চলবে না। যারা মাঠ পর্যায়ের কর্মী আছে, অথবা যারা কি বলবো না, মানে নিচের স্তরের কর্মী আছে, নিচের স্তর বলা ঠিক না, মানে ইনিশিয়ালি লেভেলের যারা কর্মী আছে তাদেরকে দিয়ে কিন্তু প্রতিষ্ঠান টিকে থাকে। তো এই জন্য প্রচুর নিয়োগ হবে ইনশাআল্লাহ, এটা মাথায় রেখে।
গুড, এই তো অনেক ভাই বোন কথা দিচ্ছে ভাই পারবো ইনশাল্লাহ। যারা এখানে কথা দিচ্ছেন ভাই এই কথাটা রাখবেন ইনশাল্লাহ। আপনারা দেখেন 3 থেকে 4 মাসের মধ্যে আমাকে জানাবেন যে আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, আমার একটা ভালো কিছু হয়েছে। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে ফাইন, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার পরের প্রশ্ন দেখেন, which is the correct use of gerund? খুবই মজার প্রশ্ন চাইছে, নিচের কোনটার মানে সঠিক জিরান্ড এখানে বের করতে হবে, যে নিচের কোনটাতে জিরান্ড আছে, সঠিক ব্যবহার হয়েছে জিরান্ডের। যাই হোক, আমরা একটা ছোট্ট একটা যদি বুদ্ধি শেয়ার করি যে ভাইয়া জিরান্ড মানে ভাইয়া স্থির, স্থির অথবা মৃত। জিরান্ড মানে স্থির বা মৃত। ওকে ফাইন। আর পার্টিসিপল মানে হচ্ছে ভাই গতিশীল, গতিশীল অথবা চলমান, অথবা কি ভাইয়া চলমান অথবা জীবিত। একেবারে মনোযোগ প্লিজ। তাহলে জিরান মানে স্থির অবস্থা বোঝায় অথবা মৃত অবস্থা বোঝায়। ঠিক আছে ইনশাআল্লাহ। আর পার্টিসিপল মানে সাধারণত চলমান অবস্থায়, গতিশীল অবস্থা বোঝায় অথবা চলমান অবস্থা বোঝায় অথবা জীবিত অবস্থা বোঝায়। যে কোনো তিনটা হইতে হবে এটা জরুরি না, যে কোনো একটা বৈশিষ্ট্য হলেই হলো। ওকে ম্যান, এবার আমরা খেয়াল করে দেখি। এখানে বলা হচ্ছে আই স দা গার্ল ড্যান্সিং। আমি একটা মেয়েকে নাচতে দেখলাম। আচ্ছা, যে মেয়েটাকে আপনি নাচতে দেখলেন, হ্যাঁ যেতা না মোরা ওই, আপনি বললেন স্যার আমি একটা মেয়ের নাচতে দেখছি সকালে আওয়ানোর সময়, স্কুলে আওয়ানোর সময়, সরি মানে কোচিং আসার সময়। আচ্ছা, আপনি যে মেয়েটাকে নাচতে দেখেন, হ্যাঁ যেত না মোরা, অফকোর্স হ্যাঁ জীবিত। যে মেয়েটাকে আপনি নাচতে দেখেন সে কি ভাইয়া জীবিত, এবং তার মধ্যে সে চলমান না স্থির, চলমান। এবং যে মেয়েটা নাচতেছে তার মধ্যে গতি আছে না নাই, তার মধ্যে গতি আছে। তার মানে মেয়েটা জীবিত, মেয়েটা চলমান এবং মেয়েটার মধ্যে গতি আছে। যখন সে নাচে তার মধ্যে গতি থাকে কিনা, এক্স্যাক্টলি। মরা হইলে তো নাচতে পারতো না। তার মানে যেটা গতিশীল হয়, চলমান হয়, জীবিত হয়, সেটা পার্টিসিপল হয়ে যায়। তাহলে এটা পার্টিসিপল হয়ে গেছে। ওকে ফাইন। এখন আপনি বলতেছেন স্যার হ্যাঁ নাচ দেখে আমার এই নাচতে মন চাইতেছে। ঠিক আছে, ভালো কথা, আপনি নাচেন, আমাদের কোনো সমস্যা নেই। আপনি পরে কি বললেন ভাইয়া, আই এম ড্যান্সিং অন দ্য ফ্লোর। মানে একজনের নাচতে দেখা ওই একটা মেয়ের নাচতে দেখছে, হ্যাঁ বারান্দা থেকে, এখন সে নিজে নাচা শুরু করে দিয়েছে। যাই হোক, তাহলে আই এম ড্যান্সিং অন দ্য ফ্লোর। এখন যেই মানুষটা বলতেছে আই এম ড্যান্সিং অন দ্য ফ্লোর, আমি ফ্লোর উপরে নাচতেছি, তাহলে হ্যাঁ যেতা না মোরা, মানে জীবিত না মৃত? অফকোর্স সে জীবিত। যে মানুষটা নাচতে পারে সে অবশ্যই জীবিত। তার মধ্যে গতি আছে না নাই? অবশ্যই গতি আছে। তাহলে যেহেতু সে জীবিত, গতি আছে এবং সে চলমান, তাহলে সে কি হয়ে গেল ভাইয়া, সেও পার্টিসিপল। আবার খেয়াল করে দেখেন, আপনি এখানে বলতেছেন দা গার্ল কেম হিয়ার ড্যান্সিং। মেয়েটা এখানে নাচতে নাচতে আইলো। আচ্ছা, যে মেয়েটা নাচতে নাচতে এখানে আসলো সেই মেয়েটা জীবিত না মৃত? ইয়েস, মেয়েটা জীবিত। মরা হইলে তো আর এখানে আসতে পারতো না। মেয়েটার মধ্যে গতি আছে না নাই? ইয়েস, গতি আছে। যখন কেউ দেখেন আসে, আসে আসে, তাহলে আসার সময় গতি আছে না নাই? আছে। জীবিত না মৃত? জীবিত। তাহলে মানুষটা জীবিত, গতি আছে, সব মিলায় এটাও কি হয়ে গেল, পার্টিসিপল। তার মানে পার্টিসিপল মানে সাধারণত জীবিত অবস্থা বোঝায় বা চলমান অবস্থা বোঝায় অথবা গতিশীল অবস্থা বোঝায়। তাহলে এটা গতি আছে বা এটা জীবিত, এই মেয়েটাও জীবিত, এইখানেও সে জীবিত, তাহলে এটা কি হয়ে গেল, পার্টিসিপল। এইখানে কি বলা হচ্ছে দেখেন, ড্যান্সিং ইজ এ গুড এক্সারসাইজ। বলা হচ্ছে নাচা একটা ভালো ব্যায়াম। আমরা বুঝলাম নাচা একটা ভালো ব্যায়াম, কিন্তু এখানে কি কেউ নাচতেছে? ওই আমরা যখন বলতেছি যে নাচা একটা ভালো ব্যায়াম, খেয়াল করে দেখেন এটা এখানে কিন্তু কেউ নাচতেছে না। আপনি বললেন স্যার কি বলে হাঁটা একটা ভালো ব্যায়াম, কিন্তু আমি কি এই মুহূর্তে হাঁটতেছি? আমি বললাম যে ভাইয়া সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম, আমি কি এই মুহূর্তে সাঁতার কাটতেছি? না। তাহলে এটা একটা জেনারেল এক্সপ্রেশন, এটা স্থির অবস্থা বোঝাচ্ছে ভাইয়া, স্থির অবস্থা বোঝাচ্ছে। এই জন্য এটা হয়ে গেল ভাইয়া জিরান। তাহলে আমি আবার বলছি, হালকা করে খেয়াল করে দেখেন, যেহেতু এইগুলো জীবিত অবস্থা বা গতিশীল অবস্থা বোঝাচ্ছে, এই জন্য এটা পার্টিসিপল, এটা পার্টিসিপল। কারণ যখন আপনি বললেন আই স দা গার্ল ড্যান্সিং, মেয়েটাকে নাচতে দেখলেন, মেয়েটা জীবিত। যখন বললেন আই এম ড্যান্সিং, আপনিও জীবিত বা চলমান গতিশীল। আপনি যখন বললেন মেয়েটা নাচতে নাচতে আসলো, তো মেয়েটা যখন আসছে তখন হ্যাঁ যেত না মরা, মরা হইলে তো আর আসতে পারতো না, মানে জীবিত, গতি আছে। কিন্তু এখানে যখন বলছেন ড্যান্সিং ইজ এ গুড এক্সারসাইজ, আমি বললাম নাচা খুব ভালো ব্যায়াম, আমি কি এখন নাচতেছি? আমি বললাম সাঁতার কাটা ভালো ব্যায়াম, এখানে আমি কি সাঁতার কাটতেছি? তার মানে এই মুহূর্তে এটা হচ্ছে না, এটা একটা স্থির অবস্থা বোঝাচ্ছে। এই জন্য এটা হয়ে গেল ভাইয়া জিরান। তার মানে এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা। আনসার কে? আনসার হবে গ। তাহলে 6 নম্বরটা ক্লিয়ার হলে ভাইয়া বলেন 6K ক্লিয়ার, আলহামদুলিল্লাহ 6K আলহামদুলিল্লাহ। ওরে সুবহানাল্লাহ। আমি হ্যাঁ আল্লাহ আপনার কাছে অনেক শুকরিয়া, আমার ভাই বোনদেরকে অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন, অনেক সুন্দর রাখেন, অনেক উত্তম জীবন দান করেন। দেখেন আমি বলার আগে আমার ভাই বোনরা লিখে দিয়েছে 6K আলহামদুলিল্লাহ। মানে আমি বললাম যে ভাই আপনারা লিখেন 6K আলহামদুলিল্লাহ, আমি বলার আগে আপনারা সবাই লিখে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। এই জন্য আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের কি বলবো প্রতি রেগুলার ক্লাস নিতে মন চায়। ভাই ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা কন্টিনিউ করবো না বোরিং লাগতেছে? ওই বলেন না প্রিয় ভাই বোন আমার, কলেজের ছোট মানিকেরা, ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা করবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। গুড, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 6K আলহামদুলিল্লাহ, গুড, অনেক ধন্যবাদ। আপনারা অনেক অ্যাক্টিভ, মাশাআল্লাহ। যারা অ্যাক্টিভ তারা জীবনে অনেক বড় হয়, অনেক সফল হয়, অনেক ভালো জায়গায় যেতে পারে। এটা অ্যাক্টিভ মানুষদের বৈশিষ্ট্য।
ওকে ভাই, পরের প্রশ্নটা দেখেন তো পারেন নাকি ইনশাআল্লাহ। তাহলে ভাই আপনাদেরকে শুরুতে একটা ব্যাপার বলেছিলাম যে সেন্টেন্স কারেকশনের একটা প্রশ্ন পড়া মানে একটা টপিক শেষ করে ফেলা। সেন্টেন্স কারেকশনের একটা প্রশ্ন সলভ করা মানে পুরো একটা টপিক শেষ হয়ে যাওয়া। দেখেন আমাদের জিরান পার্টিসিপল কিন্তু মোটামুটি শেষ। এখন জিরান পার্টিসিপল থেকে যে কোনো প্রশ্ন দিলে আপনি কিন্তু পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, কি হবে? দেখেন প্রিয় ভাই বোন আমার, আমাদের টার্গেট সবসময় থাকে যে আমরা একটা পড়বো, হাজারটা পারবো। একটা প্রশ্ন পরে কয়টা পারবো? হাজারটা পারবো। একবার পড়বো, বারবার পারবো। একবার পড়বো, বারবার পারবো। হ্যাঁ ভাইয়া, এই দুটো নাম্বারে কল দিলে আপনারা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, এই দুটো নাম্বারে কল দিলে ভর্তি হতে পারবেন। তাহলে আমাদের টার্গেটটা সবসময় কি থাকবে? একটা পড়বো, হাজারটা পারবো। একবার পড়বো, সারা জীবন পারবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের ক্লাসের থিম, ঠিক আছে ইনশাআল্লাহ? এবার দেখেন ভাইয়া কত মজা করে আমরা এই প্রশ্নটা সলভ করে ফেলি ইনশাআল্লাহ। সো ফেইথ মানে হচ্ছে ভাইয়া বিশ্বাস, হোপ মানে আশা। সো বলতেছে ভবিষ্যতের প্রতি তার আশাও আছে, বিশ্বাসও আছে। সো ফেইথের সাথে প্রিপোজিশন হিসেবে সাধারণত ইন হয়, তাহলে ফেইথের পরে ইন হবে। আর হোপের পরে প্রিপোজিশন হিসেবে সাধারণত ফর হয়, তাহলে হোপসের পরে কি হবে ভাইয়া? ফর হবে। তাহলে আমার সাথে সাথে একটু বলতে হবে প্রিয় ভাই বোন আমার সবাই, তাহলে আজীবন মনে থাকবে। তাহলে ফেইথের পরে ইন হয়, হোপসের পরে ফর হয়। তাহলে এখানে ইন নাই মানে কাটা, ইন নাই মানে কাটা, ইন নাই মানে কাটা, আনসার বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আবার এখানে দেখেন হোপসের পরে ফর হয়, তাহলে ফর নাই মানে কাটা, ফর নাই মানে কাটা, ফর নাই মানে কাটা। তাহলে ফেইথের পরে ইন হয়, হোপসের পরে ফর হয়, ফেইথের পরে ইন হয়, হোপসের পরে ফর হয়, ফেইথের পরে ইন হয়, হোপসের পরে ফর হয়। তারপরে আনসার হবে খ। আনসার কি হবে ভাইয়া? খ। এজন্য শুরুতে বলছিলাম আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, এবং আজকের ক্লাস সবার জন্য, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, ভার্সিটি, মেডিকেল, নার্সিং সবার জন্য, সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাহলে ফেইথ ইন হোপস ফর একটু কমেন্টে লিখে দেন ভাইয়া, আজীবন মনে থাকবে। ফেইথ ইন হোপস ফর, ফেইথ ইন হোপস ফর, ফেইথ ইন হোপস ফর, ফেইথ ইন হোপস ফর। আর জীবনে ভুল হবে না, শেষ, আজকেই শেষ ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, এইটা যে কতবার আসছে কি বলবো, মানে শতবার আসা একটি প্রশ্ন আমার মনে হয়। শতবার আসা, প্রচুর আসে, বারবার আসে, প্রতি বছর আসে। কারণ এখানে একটা ফাঁদ আছে, এই জন্য এই প্রশ্নটা বেশি আসে, বারবার আসে, এবং এটা আবার আসবে, বারবার আসে এবং আবার আসবে, বারবার আসে এবং কি আসবে ভাইয়া? আবার আসবে। এগুলো প্রচুর আসে, প্রচুর আসে, ঠিক আছে? সবাই অ্যান্সার করে দেই। কি হবে, কি হবে? দ্রুত দ্রুত দ্রুত, সবাই 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 দ্রুত দ্রুত প্রিয় ভাই বোন আমার, সবাই দ্রুত ইনশাআল্লাহ। গুড, এই তো মাশাআল্লাহ, সবাই পারতেছে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমি জানতাম যে আপনারা পারবেন ইনশাআল্লাহ। গুড, এবার খেয়াল করে দেখুন প্রিয় ভাই বোন আমার পরের প্রশ্নটা, এই যে দেখেন। তাহলে এখানে খেয়াল করেন, এখানে দুইটা ব্যাপার। একটা হচ্ছে অ্যাবেলের পরে সাধারণত একটা রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, আর অ্যাবেলের সাথে একটা প্রিপোজিশন হয়, এই সেই প্রিপোজিশনটার নাম হচ্ছে অফ। তাহলে দুইটা ব্যাপার, একটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন হবে, আর একটা হচ্ছে একটা অফ হবে। আর রিফ্লেক্সিভ প্রোনাউন মানে কি? মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দ্যামসেলফ, ইউরসেলফ, এইগুলা। তাহলে খেয়াল করে দেখেন, আই এর সাথে কি হবে? অফকোর্স আই এর সাথে মাইসেলফ হবে, ইউ থাকলে ইউরসেলফ, এরকম আর কি। দেখুন, তাহলে এখানে মাইসেলফ হবে আর হচ্ছে অফ হবে। তাহলে মাইসেলফ নাই কাটা, মাইসেলফ নাই কাটা, মাইসেলফ নাই কাটা, একটা অপশন মাইসেলফ আছে, অফ আছে, মাইসেলফ আছে, অফ আছে, মাইসেলফ আছে, তখন আনসার হবে অফ। ক্লিয়ার? 8 নাম্বারটা ক্লিয়ার? 8 কি ক্লিয়ার? 8 কি আলহামদুলিল্লাহ, দ্রুত দ্রুত। গুড, আপনারা আসলে অনেক স্মার্ট মাশাআল্লাহ। আমি বলার আগে আপনারা 8 কে লিখে বসে থাকেন যে ভাইয়া 8 কে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এটাই হচ্ছে স্মার্টনেসের লক্ষণ। স্মার্ট তাদের কি বলে? ওরে ভাই, এটা বিসিএস এ আসছে, এটা দেখি নিবন্ধনে আসছে, এটা আবার প্রাইমারিতেও আসে, মানে কি বলবো, মানে বহুবার আসে একটি প্রশ্ন, প্রচুর আসে, এগুলো প্রচুর আসে, বারবার আসে, এবং আবার আসবে ইনশাআল্লাহ। কে পারে কে পারে কে পারে? এই তো বুঝে গেছে আলহামদুলিল্লাহ। গুড। এই যেহেতু এখানে ইনসিস্ট আছে, ইনসিস্ট মানে হচ্ছে ভাই জেদ করা, জোরাজুরি করা, পিড়াপিড়ি করা, এই টাইপের কিছু একটা। অর্থাৎ সে আমাকে সিনেমায় বা সিনেমা হলে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করতেছে, পিড়াপিড়ি করতেছে, খুব আবদার করতেছে, চলো না একটু সিনেমা দেখি, জীবনে কখনো যাই নাই, চলো না যাই। আচ্ছা, যাই হোক। তো এখানে সাধারণত ইনসিস্টের পরে প্রিপোজিশন হিসেবে অন বসে, কিন্তু স্যাররা কি করে, চালাকি করে অনটা সব জায়গায় রাখে না। তাহলে অন্যায় মানে কাটা, অন্যায় মানে কাটা, অন্যায় মানে কাটা, একটা অপশন আছে, তার আনসার হবে ক। হি ইনসিস্টেড অন মাই গোয়িং টু সিনেমা। সে আমাকে সিনেমায় যাওয়ার জন্য খুব পিড়াপিড়ি করতেছে বা পিড়াপিড়ি করেছিল। তাহলে 9 নাম্বারটা করে 9 কে আলহামদুলিল্লাহ, 9 কে আলহামদুলিল্লাহ, 9 কে আলহামদুলিল্লাহ। এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এইটা পারতে অনেকের জান বের হয়ে যেতে পারে। এটা এত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা এতবার আসছে পরীক্ষায়, এটা বলা বাহুল্য।
এত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা দেখি একেবারে সুপার একটা প্রশ্ন। কারণ এই প্রশ্নটা বারবার আসার পিছনে একটা লজিক আছে, কারণ এটার মধ্যে একটা জাদু আছে। জাদুটা কি বলেন তো ভাইয়া? জাদুটা হচ্ছে দেখেন এখানে একটা মজার ব্যাপার আছে। দেখেন কোন একটা কাজ যদি অল্প সময় ধরে চলে, কোন একটা কাজ যদি অল্প সময় ধরে চলে, তাহলে সেটা হবে পিসি বা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আমরা সবাই জানি এম ইজ আর প্লাস ভার্ব এনজি, এম ইজ আর প্লাস ভার্বের সাথে। আর কোন একটা কাজ যদি হবে না আমার লম্বা সময় ধরে চলে, কিছু লিখে রাখেন, সারা জীবনের সম্ভব হবে ইনশাআল্লাহ। লম্বা সময় ধরে চলে, সেক্ষেত্রে সেটা হবে পিপিসি মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে। এবার দেখেন ভাইয়া কেমনে প্রশ্ন বানায়। তাহলে অল্প সময় ধরে কোনো একটা কাজ করলে, যদি কোনো একটা কাজ যদি অল্প সময় ধরে চলমান হয় বা চলতে থাকে, সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। আর কোনো একটা কাজ যদি লম্বা সময় ধরে চলতে থাকে বা চলমান হয়, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, মানে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আছে। এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখেন আমার অল্প সময় মানে কতটুকু। যেমন ধরেন আমি ভাত খাচ্ছি, সো ভাত খেতে আর কতক্ষণ লাগে? 5 মিনিট 10 মিনিট। আমি গোসল করতেছি, সামথিং এলস, আমি চিঠি লিখতেছি। সো এরকম ক্ষেত্রে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, আই এম ইটিং, আই এম রাইটিং, ডট ডট ডট। কিন্তু যখন কোনো একটা কাজ লম্বা সময় ধরে চলে, তখন সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 1 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, 1 মাস ধরে, 2 মাস ধরে, 1 বছর ধরে, 2 বছর ধরে, 5 বছর ধরে, 10 বছর ধরে, এমন লম্বা সময় যখন চলবে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে বলা হচ্ছে দেখেন লিভিং এর একটা ব্যাপার আসছে। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে লিভ মানে আমরা জানি বসবাস করা। এখন এই বসবাসের ব্যাপারটা চাইলেও অল্প সময় করা যায় না। আপনি চাইলেও অল্প সময় বসবাস করতে পারবেন না। মজার ব্যাপার হচ্ছে ঢাকা শহর, আপনি যদি ধরেন আজকে একটা বাসা নিয়েছেন, আজকে যদি আপনি ছেড়ে দিতে চান, 3 মাসের ভাষা মানে জরিমানা দিতে হবে। মানে বছরের ব্যাপারটা সহজ কথায় অল্প সময় হয় না। সাধারণত আমরা একটা জায়গায় 1 বছর, 2 বছর, 6 মাস, 5 বছর, 10 বছর বসবাস করি, তাই না? বললেন বসবাস অল্প সময় করা যায় না। হ্যাঁ, ইভেন ঢাকা শহরে বাসা আজকে নিচ্ছেন, আপনি ধরেন একটা বাসা আজকে নিয়ে আজকে ছেড়ে দিবেন, তবু 3 মাস আপনাকে থাকতে হবে, আর নাইলে 3 মাসের জরিমানা দিতে হবে। এটাই সিস্টেম। তো যাই হোক, বসবাসের ব্যাপারটা সাধারণত লম্বা সময় হয়। বসবাস কি হবে? লম্বা সময়। এই জন্য বসবাসের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না। আর যেহেতু 5 মাস ধরে বাস করতেছে, আপনি বলতেছেন যে চলমান, আমি 5 মাস ধরে কোনো একটা কাজ করতেছি, আর আপনি বললেন এখানে ইনডিফিনিট টেন্স, তাইলে তো হয় না সোনামণি। আপনি বললেন যে আমি 5 মাস ধরে একটা কাজ করতেছি, আর আপনি এখানে ভার্বটা দিয়েছেন লিভস, তাইলে তো হবে না। 5 মাস ধরে হলে কন্টিনিউয়াস করতে হবে, তো এটা হচ্ছে না। তারপর দেখেন হি লিভড হিয়ার ফর 5 মান্থ, এটাও হচ্ছে না। তাহলে আপনি যদি বলতে চান একটু খেয়াল করে দেখেন, এই যে দেখেন হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে এই যে হি এর সাথে হ্যাজ বিন হবে, ভার্বের সাথে আইএনজি হবে, ফর 5 মান্থ মানে 5 মাস লম্বা সময়, তার মানে आंसर হবে গ। তার মানে টেন্স কে ক্লিয়ার আলহামদুলিল্লাহ। গুড। দেখছেন আমার আগেই অনেক ভাই বোন, এই যে সুমাইয়া সুলতানা সুমি বলেছে 10 কে আলহামদুলিল্লাহ, আমি বলার আগেই। আপনারা এত স্মার্ট কেন বলেন তো? মাশাআল্লাহ, যারা স্মার্ট হয় তাদেরকে জীবনে আল্লাহ পাক অনেক বড় করবেন, অনেক দূরে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা একটা সময় অনেক দূরে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট, অনেকবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। শুধু মনে রাখবেন এবং টিপসগুলো একটু মনে রাখেন, দেখবেন যে এগুলো হুবহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন শুরু হবে আমার। দেখেন তো এটা পারেন নাকি? এই প্রশ্নের মধ্যে কয়েকটা শুভঙ্করের ফাঁকি আছে, 2-3টা শুভঙ্করের ফাঁকি আছে, যে এই 2-3টা শুভঙ্করের ফাঁকির কারণে এই প্রশ্নটা প্রচুর স্টুডেন্ট ভুল করে। দেখেন তো পারেন নাকি? দ্রুত। প্রচুর ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা অনেকবার আসছে, এটা লাস্ট বিসিএস এও আসছিল, প্রচুর আসে এগুলো। আমরা বেসিক্যালি সেইগুলো প্রশ্নগুলো আলোচনা করি যে প্রশ্নগুলো মানে কি বলবো শতবার আসছে এবং বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। সেই সমস্ত প্রশ্নগুলো সাধারণত আমরা আলোচনা করার চেষ্টা করি। দেখেন এই প্রশ্নটা কতবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এই জন্য যারা মন দিয়ে ক্লাসটা করবেন, তারা সামনের যে কোনো পরীক্ষায়, প্রাইমারি হোক, বিসিএস হোক, নিবন্ধনে, দেখবেন যে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একদম হুবহু দেখবেন যে এখান থেকে হয়তো এইটা কমন চলে আসছে, অথবা এটা, মানে এক একটা অপশনই দেখবেন চলে আসছে। প্রশ্ন তো পরের কথা, দেখবেন অপশনগুলোই হুবহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখি কে পারে দ্রুত। 2/3 অফ এটার ইট ইজ ওকে ফাইন। সবাই একটু চেষ্টা করেন। অনেকে মনে করতে পারে আল্লাহ 2/3 মানে তো আল্লাহ 3 ভাগের 2 ভাগ, তাহলে তো 2 ভাগ মানে তো অনেক, তাইলে তো ভাগটা আল্লাহ প্লুরাল হবে গো। এই ভুলটা কিন্তু অনেক ভাই বোন করেন। আপনারা দেখেন আমাদের অনেক ভাই বোন মনে করে আল্লাহ 2/3, এখানে 2 আছে, আল্লাহ 2 মানে তো 2, তাহলে 2 মানে তো আল্লাহ 2 আছে মানে তো আর হবে গো। সো এটা একটা মারাত্মক ভুল কথা, যে 2 থাকলে আর হবে, এটা মারাত্মক ভুল কথা। কেন? কয়েকটা ব্যাপার এখানে খেয়াল করে দেখেন। একটা ব্যাপার হচ্ছে 1/3। ওকে, 1/3 মানে হচ্ছে ভাই 3 ভাগের 1 ভাগ।
3/1 ভাগ। সো অঙ্কের হর নিচে থাকে, এটা হচ্ছে ভাইয়া হর, এটা হচ্ছে ভাইয়া লব। একটু অঙ্ক পড়াই, হ্যাঁ রাগ করিয়েন না আমার সাথে প্লিজ। লব, এটা হচ্ছে ভাইয়া হর, এটা হচ্ছে লব। এখন এই হর লবের ব্যাপারটা আমার বেসিক্যালি মনে থাকতো না স্টুডেন্ট লাইফে, হর কোনটা লব কোনটা ভুলে যেতাম, উপরেরটা হর না নিচেরটা হর। তো পরে আমি একটা টেকনিক দিয়ে মনে রাখলাম যে দুধের স্বর উপরে থাকে, কই থাকে, উপরে থাকে, আর অঙ্কের হর নিচে থাকে, তাহলে নিচেরটা হর। এভাবে মনে রাখতে হবে। তাহলে অঙ্কের হর কোথায় থাকবে, নিচে থাকবে। তাহলে এটা হচ্ছে হর ভাইয়া, এটা হচ্ছে লব। এখন প্রশ্ন হচ্ছে এই লবটা যদি প্রিয় ভাই বোন আমার এই যে 1 হয় তাহলে কোনো সমস্যা নেই আমাদের, এখানে এই যে হরের সাথে কোনো অ্যাস্টাস যুক্ত হবে না। কিন্তু এই লবটা যদি 1-এর বেশি হয়, এই লবটা যদি 1-এর বেশি হয়, যেমন ধরেন কথার কথা 3/1 না বলে আমি যদি বলি 3/2 অথবা আমি যদি বলি 3/3, তখন কি হলো, লবটা 1-এর বেশি হয়ে গেছে। লবটা যদি 1 হয় এখানে কোনো অ্যাস লাগে না, কিন্তু লবটা যদি 1-এর বেশি হয়, 2, 3, 4, 5, 2 থেকে শুরু করে যাই দেন না কেন, এখানে হরের সাথে হর কোনটা, থার্ড, এই হরের সাথে একটা অ্যাস দিতে হবে। মানে আপনি যখন 2 বলবেন, কথার কথা যদি বলেন যে 3/2, 3/2, একটু আরো স্পষ্ট করে দেখাই। যখন আপনি বলবেন প্রিয় ভাই বোন আমার 3/1, তখন 1/3 বলবেন, কোনো সমস্যা নাই, 1/3, ওকে। কিন্তু প্রিয় ভাই বোন আমার যখন আপনি 3/2 বলবেন, লবটা 1-এর বেশি হবে, তখন কিন্তু আর 2/3 বলতে পারবেন না, THIRD, 2/3 বলতে পারবেন না, এটা ভুল হবে। তখন এই যে হর, এটা কিন্তু হর, এটা হচ্ছে লব, এই হরের সাথে একটা অ্যাস যুক্ত করতে হবে। তাহলে 2/3, প্রথম কথা হচ্ছে এইটা। তাহলে খেয়াল করে দেখেন 2/3 নাই মানে কাটা, 2/3 মানে নাই মানে কাটা। ছোট্ট একটা টেকনিক দিয়ে দুইটা অপশন হাওয়া, ঠিক আছে ইনশাল্লাহ। সেগুলোকে বুদ্ধিমত্তা বলে। সূত্র পড়লেই হয় না, পড়াশোনা করলেই হয় না, স্মার্টনেসের মতো মানে সাথে পড়াশোনা করতে হয়। পরিশ্রম গাদাও করে, কিন্তু গাদাকে কিন্তু আমরা উদাহরণ হিসেবে নেই না কখনো, তাই না বলেন? এই জন্য শুধু পড়াশোনা করলেই হয় না, পড়াশোনা কি হইতে হবে, স্মার্ট হইতে হবে। তাহলে আমরা একটা স্মার্ট জিনিস শিখে গেলাম। এটা আজকে প্রথমবার যারা জানলেন, কষ্ট করে আমাকে লিখতে পারবেন যে ভাইয়া ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, বা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, একটু কমেন্টে লিখতে পারবেন, আমি একটু দেখতে চাই এমন কেউ আছেন নাকি। হ্যাঁ, তাহলে আমার সার্থক মনে হবে যে আলহামদুলিল্লাহ আমাদের কি বলবো, ভাই বোনরা যে সময়টা দিচ্ছে, এই সময়টা সার্থক আলহামদুলিল্লাহ, বা আমি নিজেও সার্থক আলহামদুলিল্লাহ। এটা প্রথমবার জানতেন এমন কেউ আছে যে অঙ্কের মানে এই যে হর আর লবের ব্যাপারটা, হ্যাঁ 1/3 হইলে ইটস ফাইন, 1/3 হবে। কিন্তু যখনই এই হরটা লবটা 1-এর বেশি হবে, 2, 3, 4, 5 যাই হোক, তখন এই এটার সাথে অ্যাস দিতে হয়, এবং এটা দিয়ে প্রচুর প্রশ্ন আসে। আপনি দেখবেন যখনই ভগ্নাংশ রিলেটেড কোনো প্রশ্ন আসবে, তখন দেখবেন কোনোটার সাথে অ্যাস আছে, কোনোটার সাথে অ্যাস নেই। এটা একটা শুভঙ্করের ফাঁকি। বা এটা প্রথমবার, এই দ্য গুড, অনেক ভাই বোন আছে, কে প্রথমবার জানলাম, প্রথমবার জানলাম, বলেন ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছে, মজা ইনশাল্লাহ। ক্লাস কন্টিনিউ করবো না শেষ করে দিব? ওই ভালো লাগতেছে প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন আমার, এই তো গুড, ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, প্রথমবার জানলাম, প্রথমবার, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, এই জন্যই এত অনুরোধ করি যে ভাই রেগুলার ক্লাসগুলো করেন, কিন্তু আপনারা তো কথা শুনবেন না। ওকে ফাইন, এবার একটা মজার ব্যাপার খেয়াল করেন। তাহলে এই দুটো অপশন হওয়া হয়ে গেল, কেন, অ্যাস নাই মানে কাটা। এখন এখানেও অ্যাস আছে, এখানেও অ্যাস আছে, তাহলে ভাই কোনটা শুদ্ধ? আমরা আরেকটু সামনে আগাবো, খেয়াল করে দেখেন। এইখানে আমি একটু কেমিস্ট্রি পড়াই, হ্যাঁ পড়াই না, একটু কেমিস্ট্রি পড়াই অল্প একটু। আচ্ছা ধরেন এটা একটা পাত্র প্রিয় ভাই বোন আমার, এবং এই পাত্রের মধ্যে পানি আছে, খুব খেয়াল করেন, পানি আছে। ওকে, আমরা এখন কেমিস্ট্রি দিয়ে ইংলিশ পড়বো, হ্যাঁ এবার তুই কেমিস্ট্রি পড়বি। আচ্ছা, এই হচ্ছে পানি পাত্র, ধরেন এটার মধ্যে পানি আছে। এখন আমি যদি বলি ভাইয়া 1% অফ দ্য ওয়াটার, তাহলে আমি যদি বলি কথা হতো 1% মানে ধরেন 1% অফ দ্য ওয়াটার, 1% অফ দ্য ওয়াটার, 1% অফ দ্য কি ভাইয়া, ওয়াটার। বলেন তো ইজ হবে না আর হবে? আপনারা সবাই চোখ বন্ধ করে বলেন স্যার 1% মানে ইজ হবে। খুব ভালো। আচ্ছা আমি এখন বাড়ায় বললাম, এখানে আমি বললাম এখানে 2% অফ দ্য ওয়াটার, আমি এখানে বললাম যে 2% অফ দ্য ওয়াটার, 2% অফ ওয়াটার, ধরেন ওয়াটার। এখন বলেন তো ভাই ইজ হবে না আর হবে? ইজ হবে না আর হবে? যখন আমি বললাম 2% অফ দ্য ওয়াটার, আপনারা সবাই চোখ বন্ধ করে বলবেন আল্লাহ এটা আর হবে গো ভাইয়া, আর হবে কেন? আল্লাহ 2% আছে না, 2% থাকলে আর হবে, তাই না? তো আমি যখন বলবো 1% আপনারা সবাই বলবেন ইজ হবে, কিন্তু আমি যখন বলবো 2 তখন আপনারা সবাই বলবেন আর হবে। কেন? আল্লাহ ভাইয়া 2 না, 2 হইলে তো ভাইয়া আর হয় না, 1-এর বেশি হইলে। কিন্তু প্রিয় ভাই আমার এটা রং আইডিয়া। কেন রং? একটু কেমিস্ট্রি খেয়াল করেন ভাইয়া। আমি যখন বললাম যে 1% ওয়াটার, আমি যখন 1% পানি বললাম, তখন কি পানিটা আনকাউন্টেবল না কাউন্টেবল? আনকাউন্টেবল। আচ্ছা আমি একটু বাড়াই বললাম 2% অফ দ্য ওয়াটার, তখন কি পানিটা কাউন্টেবল হয়ে গেছে? আনকাউন্টেবল। আর আনকাউন্টেবল নাউনের সাথে ভার্বটা সারা জীবন কি হয়? সিঙ্গুলার। ও ভাই একটু মনোযোগের সাথে খেয়াল করেন। আমি যখন বললাম 1% ওয়াটার, পানিটা 1% পানি, তো এই 1% পানি কাউন্টেবল না আনকাউন্টেবল? আমি একটু বাড়াই বললাম 2% অফ দ্য ওয়াটার, 2% পানি, তো 2% পানি কি কাউন্টেবল না আনকাউন্টেবল? তাও আনকাউন্টেবল। আমি বললাম যে এখানে 1,00,000%,
1,00,000% অফ দ্য ওয়াটার, বাড়াই বললাম 1,00,000% অফ দ্য ওয়াটার। তো 1,00,000% বললে কি পানিটা কাউন্টেবল হয়ে যাবে না আনকাউন্টেবলই? ইয়েস, আমি 1,00,000 বলি আর 100 কোটি বলি, তবু আনকাউন্টেবল, এটা আনকাউন্টেবলই থেকে যাবে। আর আনকাউন্টেবল নাউনের সাথে ভার্বটা সারা জীবন সিঙ্গুলার, সারা জীবন সিঙ্গুলার, সারা জীবন সিঙ্গুলার হবে। আনকাউন্টেবল নাউনের সাথে ভার্বটা সারা জীবন কি হয়? সিঙ্গুলার হয়। খেলাটা এখানেই। তাহলে খেয়াল করে দেখেন ভাইয়া, যেটা আমি সহজ করে বুঝাইতে যাচ্ছি, যেটা আনকাউন্টেবল সেটাকে আপনি 1% বললেও আনকাউন্টেবল, 2% বললেও আনকাউন্টেবল, 1,00,000% বললেও আনকাউন্টেবল। কেন? কারণ কাঁঠাল গাছের ভিতর থেকে আপনি যা কাটেন, মানে কাঁঠাল গাছের ফল হিসেবে কাঁঠালই বের হবে। আপনি মান্দাল গাছ যদি করেন, মান্দাল গাছ থেকে মান্দাল গাছই বের হবে। গরু থেকে কিন্তু গরুর বাচ্চাই বের হবে। বাইরের কথা বুঝছেন কিনা? তাহলে যেটা আনকাউন্টেবল সেটার যাই হোক সেটা আনকাউন্টেবল হবে। মানে 1 ভাগ হইলে আনকাউন্টেবল, 500 ভাগ হইলেও আনকাউন্টেবল। ঠিক সেম এখানে ইট, এই দেখেন ইট, এই যে টু থার্ড বলা হচ্ছে, টু থার্ড, এইখানে এই যে টু থার্ড বলা হচ্ছে। ধরেন এই যে ইট, এই যে ইট, এই যে 2/3 বা 3/2, এটা কিসের ভাইয়া? এই যে ইটের 3/2, অর্থাৎ বলা হচ্ছে এটার 3/2 অংশ ইজ ফাইন। তাহলে যেহেতু ইটের 3/2 অংশ, তাহলে ইট হচ্ছে ভাইয়া সিঙ্গুলার, ইট হচ্ছে ভাইয়া সিঙ্গুলার, আমরা সবাই জানি। তাহলে ইটের 3/2 হইলো সিঙ্গুলার, ইটের 1,00,000 ভাগ হইলো সেটা সিঙ্গুলারই হবে। যেহেতু ইট সিঙ্গুলার, এই জন্য ইট থেকে যা বের হবে সব সিঙ্গুলার, সব কি হবে? সিঙ্গুলার। তার মানে যেহেতু এখানে ইট আছে, ইট যেহেতু সিঙ্গুলার, এখানে 3/2 হোক আর 3/100 হোক, 1,00,000 হোক, তাও সিঙ্গুলার হবে। তাহলে ভাইয়া এটা আগেই কাটা, আমরা কাটছিলাম। এইখানে আর কেন দিলেন? এটা কাটা, আর কেন কাটা, আর কেন আর কাটা, কেন? কারণ এটা ইট যেহেতু সিঙ্গুলার, এটা 3/2 সিঙ্গুলার, 3/1,00,000 হইলেও সিঙ্গুলার হবে, তাহলে ইজ হবে। ভাই এই প্রশ্নটা আজকে প্রথমবার যারা বুঝলাম তারা একটু কমেন্টে জানাল যে ভাইয়া এই প্রশ্নটা নিয়ে অনেক ঝামেলা ছিল, কিন্তু আজকে প্রথমবারের মতো ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং ব্যাখ্যা সহ। একটা হচ্ছে কেন এখানে এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা, এটা একটা ব্যাখ্যা। আর হচ্ছে এইখানে 3/2 মানে 2 থাকা সত্ত্বেও কেন ইজ হবে? আর 2 থাকলে তো আর হয় কেন? কারণ ইট যেহেতু সিঙ্গুলার, এটার 3/2 হইলো সিঙ্গুলার, 3/3 হইলো, 500 কোটি হইলো, এটা সিঙ্গুলার হবে। আবার এখানে যদি একটা প্লুরাল নাউন থাকতো, কথা 2/3 অফ দ্য বয়েজ, এখানে যদি একটা প্লুরাল নাউন থাকতো বয়েজ, অথবা যদি এখানে থাকতো ভাইয়া বুকস, তাইলে সোনামণি আবার ইজ হইতো না, তখন আর হইতো। বুঝছেন কি না? তাহলে যেটা প্লুরাল সেটার মানে কাউন্টেবল নাউন যদি থাকতো এখানে, এটার 3/2 হইলে তখন আবার আর হইতো, 3/1 হইলেও আর হইতো, যাই হোক তখন আর হইতো। ঠিক আছে? আর যেটা আনকাউন্টেবল নাউন, এটার যাই হোক সিঙ্গুলার হবে। ওকে, আজকের পর আর কখনো ভুল হবে না ইনশাল্লাহ। সামিয়া সুলতানা সুমি, থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার। লাইজুর রহমান ফার্স্ট টাইম, আলহামদুলিল্লাহ। এক টুকরো নীলমেঘ, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ভালোবাসা আপনার সাথে থাকার জন্য, অনেক ধন্যবাদ। বহুবার শুনছি আপনার কাছ থেকে, এই ক্লাসে বোরিং লাগতেছে, শেষ করে দিব পাগলারা। প্রিয় ভাই বোন আমার, প্রিয় মানিকারা, কলেজের টুকরা ভাই বোন আমার। ওকে ভাই, আমার একটা ভাই বারবার অনুরোধ করতেছে যে স্যার সিন্স এবং ইয়ার ব্যাপারটা একটু বলেন, সিন্স এবং হচ্ছে কি যেন বা ফরের ব্যাপারটা একটু বলেন। ওকে, সিন্স এবং ফরের ব্যাপারটা বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। সিন্স মানে হচ্ছে ভাইয়া থেকে, এইখানে দেখেন, সিন্স মানে হচ্ছে ভাইয়া থেকে বোঝায়, আর ফর মানে হচ্ছে ভাইয়া ধরে বোঝায়, এখন অনেকের মনে থাকে না যে ভাইয়া কোথায় সিন্স হবে আর কোথায় ফর হবে। I have been living here dash 5 month. I have been living here dash 5 month. আরেকটা প্রশ্ন লিখলাম আমি, I have been living here, ব্যাস সিন্স এবং ফরের ব্যাপারটা আজীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট একটু সময়, আমাকে একটু 1 মিনিট সময় দেন। ড্যাশ 2000, ওকে ফাইন। তাহলে কেউ বলতেছে আই হ্যাভ বিন লিভিং হিয়ার ড্যাশ 5 মান্থ, আমি 5 মাস মানে ডট 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 বাস করতেছি। আই হ্যাভ বিন লিভিং হিয়ার ড্যাশ 2000 মানে 2000 সাল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এটা মনে রাখার একটা টেকনিক আছে, কখন সিন্স হবে কখন ফর হবে। সিন্স হচ্ছে একটা জায়গার নাম, মনে রাখেন প্লিজ। সিন্স হচ্ছে একটা জায়গার নাম, ধরেন আর কি, এবং ওই জায়গা থেকে প্রতিদিনই চুরি হয়, আর মানুষ চোরগুলোকে ধরেও ফেলে। ওই সিন্স হচ্ছে একটা জায়গার নাম, সেখানে প্রতিদিনই চুরি হয়, আর ওইখান থেকে মানুষ চোরগুলা কি করে ধরে ফেলে। তাহলে কোথা থেকে চোর ধরে? সিন্স থেকে। সিন্স হচ্ছে একটা জায়গার নাম, সিন্স থেকে প্রতিদিন মানুষ কি ধরে? চোর ধরে। তাহলে দেখেন সিন্স থেকে চোর ধরে, চোর মানে কিন্তু ফর,
চোর মানে কিন্তু ভাইয়া ফর। আর তাহলে সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে, তার মানে থেকে বুঝাইলে সিন্স হবে, আর ধরে বুঝাইলে ফর হবে। এখন আপনি বলেন, আপনার বিবেককে একটু প্রশ্ন করেন, আই হ্যাভ বিন লিভিং হিয়ার ড্যাশ 5 মান্থ, আমি 5 মাস ধরে বাস করতেছি না 5 মাস থেকে? ইয়েস, আপনার বিবেক আপনাকে উত্তর দিয়ে দিয়েছে যে ভাই আমি 5 মাস ধরে বাস করতেছি, 5 দিন ধরে, 2 মাস ধরে, 2 ঘন্টা ধরে। তাহলে কি এখানে কি হবে ভাইয়া? ইয়েস, এখানে ফর হবে। ওকে ফাইন। আবার এখানে প্রশ্ন করেন আপনার বিবেককে, আই হ্যাভ বিন লিভিং হিয়ার ড্যাশ 2000, মানে আমি 2000 সাল ধরে বাস করতেছি না 2000 সাল থেকে, সোমবার থেকে, শুক্রবার থেকে। এখানে 2000 সাল থাকতে পারে, মানডে থাকতে পারে, মানডে থাকতে পারে, লাস্ট মান্থ থাকতে পারে, লাস্ট মান্থ থাকতে পারে, লাস্ট উইক থাকতে পারে, লাস্ট ইয়ার থাকতে পারে। তাহলে আমি 2000 সাল থেকে বাস করতেছি, সোমবার থেকে বাস করতেছি, গত সপ্তাহ থেকে বাস করতেছি, লাস্ট মান্থ থেকে বাস করতেছি। তাহলে এখানে থেকেও যাচ্ছে, আর থেকে বোঝালে কি হবে? সিন্স হবে। তাহলে সিন্স এবং ফরের ব্যাপারটা আজীবনের জন্য যাদের ক্লিয়ার হয়ে গেছে, একটু কষ্ট করে আলহামদুলিল্লাহ লিখতে হবে কমেন্টে যে ভাইয়া আলহামদুলিল্লাহ আজীবনের জন্য ক্লিয়ার। আশা করি এটা জীবনে কোনোদিন ভুল হবে না। তাহলে সিন্স থেকে ফর ধরে আমি 5 মাস ধরে, 5 বছর ধরে, 5 ঘন্টা ধরে ডট ডট ডট, আমি 2000 সাল থেকে, সোমবার থেকে, গত মাস থেকে ডট ডট। ক্লিয়ার একটু বলতে হবে। একজন ভাই আমাকে অনুরোধ করেছিলেন যে ভাই এটা একটু ক্লিয়ার করে দেন, আমি কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। সো এটাই হচ্ছে জব মেডিসিন। হ্যাঁ, আমরা চেষ্টা করি আলহামদুলিল্লাহ আপনাদের মনের যত চাওয়া আছে আমাদের অবস্থান থেকে প্রত্যেকটা চাওয়া ক্লিয়ার করে দেওয়ার জন্য। ভাই ক্লাস কি বোরিং লাগতেছে? শেষ করে দিব? ক্লাসে স্টুডেন্ট কমে গেছে, আর ক্লাস কন্টিনিউ করা মনে হয় ঠিক হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ, অসুবিধা নাই। যেহেতু আপনারা আজকে চাচ্ছেন না, আমি চাই না কখনই আপনাদেরকে কষ্ট দিতে, যেহেতু আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চটুকু ভালোবাসি আপনাদেরকে, আর ভালোবাসার মানুষদেরকে কেউ কখনো খারাপ রাখে না, রাখতে চায়ও না। যেহেতু আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য আমি চাচ্ছি না আর কন্টিনিউ করতে। ঠিক আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আজকে হয়তো আপনারা আমাকে ভালোবাসছেন না, আপনাদের হয়তো ভালো লাগতেছে না, কোনো সমস্যা নেই। যাই হোক প্রিয় ভাই বোন আমার, কোনো সমস্যা নেই। সেন্টেন্স কারেকশনের একটা প্রশ্ন পড়া মানে একটা টপিক শেষ হয়ে যাওয়া, তার মানে আমরা 10টা প্রশ্ন পড়া মানে 10টা টপিক শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। ঠিক আছে ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই। ভাই আপনাদের সাথে ছিলাম, আসি এবং থাকবো ইনশাআল্লাহ। যাই হোক, কোনো সমস্যা নেই। আমাদের অনেক ভাই বোনদের অনেক দিনের ইচ্ছা যে ভাইয়া একদম শূন্য থেকে অথবা বেসিক থেকে আপনাদের কাছে কি বলবো, মানে ইংরেজি শিখতে চাই। এমন কেউ কি আছেন যে ভাইয়া শূন্য থেকে অথবা একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চাই? এমন কেউ কি আছেন? একটু হাত তোলেন। হ্যাঁ, একদম শূন্য থেকে অথবা কি থেকে ভাই বলেন তো ভাইয়া? বেসিক থেকে। সো যাদের টার্গেট ভাইয়া একদম শূন্য থেকে অথবা বেসিক থেকে ইংরেজি পড়া বা বেসিক থেকে বাংলা পড়া, যতটুকু পড়ছেন সেটা কেমন লাগলো একটু জানান না প্রিয় ভাই বোন আমার। আপনাদের মোটিভেশনই তো আমাদের সম্পদ, আমাদের অনুপ্রেরণা। তো যতটুকু ক্লাস করলাম এটুকু বুঝছি কিনা আলহামদুলিল্লাহ একটু কমেন্টে জানাবেন, এবং যতটুকু বললাম এইটুকু থেকে প্রশ্ন আসতে পারবো কিনা, এইটুকু যদি আপনার মধ্যে বিশ্বাস তৈরি হয় যে আমি পারবো ইনশাল্লাহ এবং বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ, তাহলে এই বিশ্বাসটুকু আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। ভালো লাগলো স্যার, আলহামদুলিল্লাহ, ক্লাস অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ স্যার, গুড। এই তো আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো। তাহলে যতটুকু বললাম ততটুকু বুঝছি আলহামদুলিল্লাহ। এখন কার কার স্বপ্ন বেসিক থেকে ইংরেজি শিখে আমাকে একটু জানান তো। একদম পার্সু স্পিচ থেকে নাউন, একদম নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, টেন্স, ভয়েস, নারেশন, ফ্রেজ, ক্লজ, সাবজেক্ট, রাইট ফ্রম ভার্ব, একবারে প্রত্যেকটা টপিক একদম বেসিক থেকে ধরে ধরে কার স্বপ্ন আছে যে ভাই একদম বেসিক থেকে ইংরেজিটা শিখতে চাই? আপনি এত সুন্দর করে পড়ান আলহামদুলিল্লাহ, একদম বেসিক থেকে কি আপনার কাছে ইংরেজি শিখতে চাই, অথবা বেসিক থেকে বাংলা শিখতে চাই, গণিত শিখতে চাই, ম্যাথ শিখতে চাই, এমন কার কার স্বপ্ন আছে একটু আমাকে জানান। আপনাদের সেই স্বপ্ন পূরণ করার আমি টেকনিক বলে দিচ্ছি ইনশাআল্লাহ। সো যাদের টার্গেট একদম বেসিক থেকে বা শূন্য থেকে কি বলা ইংরেজি শেখা, বাংলা শেখা বা ম্যাথ শেখা, তাদের জন্য গুড নিউজ। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এখন আলহামদুলিল্লাহ সকল কোর্সে আমরা কিন্তু একদম বেসিক থেকে পড়াই, অর্থাৎ আপনি বাংলা, ইংরেজি, জিকে, হ্যাঁ, এবং আমাদের হচ্ছে ম্যাথ, এই 4টা বিষয়ের পরিপূর্ণ কোর্স করতে পারবেন। আগে শুধু আমার ইংলিশ কোর্স করতেই 2-3 হাজার 4 হাজার টাকা লাগতো, এখন আপনি আমাদের পরিপূর্ণ বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথে পরিপূর্ণ কোর্স করতে পারবেন। কারণ সামনে যেহেতু 93% মেধা কোটা নিয়োগ হবে, সো এই মুহূর্তে সবচেয়ে ভালো কোর্স হচ্ছে ভাইয়া প্রাইমারি নিবন্ধন বা 10 থেকে 20তম গ্রেড। সো যাদের টার্গেট ভাইয়া আমি প্রাইমারির একদম নতুন কোর্সে ভর্তি হবো, প্রাইমারি নতুন কোর্স, তো তাদের জন্য গুড নিউজ হচ্ছে আমাদের কোর্সে কিন্তু এখন অফারে চলতেছে মাত্র 1550 টাকা। অর্থাৎ এই 1550 টাকা দিয়ে 4টা বিষয় পড়তে পারবেন, মানে বাংলা বেসিক থেকে, ইংরেজি বেসিক থেকে, জিকে বেসিক থেকে, ম্যাথ বেসিক থেকে, প্রত্যেকটা বিষয় একদম বেসিক থেকে করতে পারবেন ইনশাআল্লাহ। মাত্র 1550 টাকা 4টা বিষয়, এবং সাথে 1000 টাকার সাজেশন বই তো পাবেন ইনশাআল্লাহ। হাইলাইট বা লেকচার শিট পেয়ে যাবেন। যাদের টার্গেট ভাইয়া আমি 19তম নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছি, 19তম নিবন্ধন, 19তম কিসের জন্য ভাইয়া? নিবন্ধন। যাদের টার্গেট শিক্ষক, স্কুল কলেজের শিক্ষক হওয়া, সো 19তম নিবন্ধনের নতুন কোর্সে ভর্তি হতে পারবেন মাত্র 1550 টাকা। মাত্র 1500 কত টাকা ভাইয়া? 50 টাকা। আর যাদের টার্গেট যে ভাইয়া আমরা 3-4 মাসের মধ্যে একটা চাকরি প্রস্তুতি নিতে চাই, 3-4
মাসের মধ্যে একটা চাকরি প্রস্তুতি নিতে চাই তাদের জন্য হচ্ছে 10 থেকে 20 তম গ্রেড কোর্স। এই 10 থেকে 20 তম গ্রেড কোর্সের প্রস্তুতি নিলে আপনার বাংলাদেশের সকল চাকরি প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ, সকল চাকরি প্রস্তুতি হয়ে যাবে 10 থেকে 20 তম গ্রেড কোর্স। এবং মজার হচ্ছে এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা আমরা কিন্তু প্রিলি প্লাস লিখিত করাবো, প্রিলি প্লাস লিখিত। তো যাদের স্বপ্ন বেসিক থেকে ইংরেজি শেখা বা বাংলা শেখা তারা এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবেন আপনার চাহিদা মতো, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এই কোর্সেও কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন মাত্র 1550 টাকায়। মাত্র 1500 কত টাকা বলেন তো ভাইয়া? 50 টাকা, ঠিক আছে ইনশাআল্লাহ। আর যাদের টার্গেট যে ভাইয়া আমি বিসিএস দিব, যেহেতু এখন 93% মেধা কোটা এবং কয়েক লক্ষ পোস্ট ফাঁকা হচ্ছে, তো এই সুযোগে কিন্তু আপনি আপনার কি বলে স্বপ্ন পূরণ করে স্বপ্নের সরকারি চাকরি নিয়ে নিতে পারেন। সো যাদের টার্গেট যে ভাইয়া 47তম বিসিএস এর জন্য আমি প্রস্তুতি নেব ইনশাআল্লাহ, তারা কিন্তু অফারে করতে পারবেন মাত্র 3000 টাকা। জান আজকে ছোট্ট একটু অফার দিয়ে দিচ্ছি বিসিএস এ আপনাদের জন্য 2950 টাকা, 50 টাকা রিচার্জ করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। সো হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা বিষয়ের সাথে কিন্তু হাইলাইটস পাবেন। মজার ব্যাপার হচ্ছে আমাদের এই 3টা কোর্সের সাথে কিন্তু আপনারা প্রায় 1000 টাকা সমমূল্যের হাইলাইটস পাবেন, প্রায় 1000 টাকা সমমূল্যের কি পাবেন বলেন তো ভাই? হাইলাইটস বা লেকচার শিট পেয়ে যাবেন। আর বিসিএস এ পাবেন 2000 টাকার হাইলাইটস। সো এগুলো কিন্তু আমরা কুরিয়ার করে দিব ভাইয়া, একদম কুরিয়ার করে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। এই হাইলাইটসের জন্য 1 টাকাও দিতে হবে না, হাইলাইটস পাবেন সম্পূর্ণ ফ্রিতে। আর বিসিএস কোর্সে পাবেন আপনারা 2000 টাকার লেকচার শিট, 2000 টাকার লেকচার শিট এবং 10টা বিষয়ের লেকচার শিট আমরা কিন্তু কুরিয়ার করে পাঠাবো, এমন না যে একটা বিষয়। এবং মজার পর হচ্ছে আমি কিন্তু নিজে ইংরেজি ক্লাস নেব ইনশাআল্লাহ। এই প্রত্যেকটা ব্যাচে, প্রাইমারি ব্যাচ, নিবন্ধন ব্যাচ, 10 থেকে 20 গ্রেড অথবা 47 বিসিএস এর প্রত্যেকটা ব্যাচে আমি নিজে ইংরেজি ক্লাস নেব। আমাদের নাসির স্যার নিজেই কিন্তু বাংলা ক্লাস নেবেন, হ্যাঁ মোহাম্মদ স্যার কিন্তু ম্যাথ ক্লাস নেবেন, আমাদের সুহেল স্যার, আমাদের ইকরাম স্যার, আমাদের পাশা স্যার কিন্তু জি ক্লাস নেবেন। তারপর আমাদের বিজ্ঞানের জন্য রয়েছে বিল্লাহ স্যার, হ্যাঁ হাবিব স্যার, আমাদের অনেক ভালো ভালো স্যার রয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ সরাসরি করতে পারবেন, যারা সরাসরি কোর্স করতে যাচ্ছেন মিরপুর 10-এ করতে পারবেন। এছাড়াও বাংলাদেশে আমাদের অনেকগুলো শাখা রয়েছে আলহামদুলিল্লাহ। খুলনাতে 2টা শাখা রয়েছে, রয়্যাল মোড়ে একটা, দৌলতপুরে, তারপরে রংপুরের শাখা রয়েছে আমাদের কারমাইকেল কলেজের পাশে, দিনাজপুরে আমাদের শাখা রয়েছে আলহামদুলিল্লাহ, বগুড়াতে শাখা রয়েছে, টাঙ্গাইলে শাখা রয়েছে, কুষ্টিয়াতে রয়েছে, তারপরে আছে আমাদের হচ্ছে কক্সবাজারে। সো আপনারা আমাদের অফলাইনেও কোর্স করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ যারা ভর্তি হতে যাচ্ছেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন আমার, আপনারা দ্রুত ভর্তি হয়ে যান। আশা করি এবার আপনাদের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। যারা ভর্তি হয়ে যাচ্ছেন তারা ভাইয়া এই নাম্বারে টাকা পাঠাবেন 01767265728। এটা হচ্ছে আমার নাম্বার। এই নাম্বারে বিকাশ এবং নগদ আছে, এই নাম্বারে টাকা পাঠিয়ে আপনারা সেন্ড মানি করবেন। হ্যাঁ সেন্ড মানি করে কল দিলেই হবে ইনশাআল্লাহ। সাইদুল স্যার অথবা 01939964623। এটা হচ্ছে আমাদের মমিনুল স্যারের নাম্বার, সেই নাম্বার। এটাও কিন্তু বিকাশ নগদ। মমিনুল স্যার এটাও কিন্তু বিকাশ নগদ পার্সোনাল। সেই দুইটা হচ্ছে ভাইয়া বিকাশ নগদ পার্সোনাল, ঠিক আছে ইনশাআল্লাহ। সেই দুইটাতে আপনারা বিকাশ অথবা নগদে টাকা সেন্ড মানি করবেন, বিকাশ প্লাস নগদ পার্সোনাল। তো আপনারা যেটা করবেন ভাইয়া সেন্ড মানি করবেন, সেন্ড মানি করে কিন্তু কল দিবেন। সেন্ড মানি করে কল দিলে আমরা কিন্তু আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। আর যারা ইতিমধ্যে টাকা পাঠিয়েছেন তারা একটু কমেন্টে কষ্ট করে লিখেন পেমেন্ট ডান, পেমেন্ট ডান লিখেন, আমরা আপনাদেরকে এখনই কোর্সে অ্যাড করে দেব ইনশাআল্লাহ। যারা এই মুহূর্তে টাকা পাঠিয়েছেন বিকাশে বা নগদে কষ্ট করে কমেন্টে একটু লিখেন যে ভাইয়া পেমেন্ট ডান। এমন কেউ কি সিরিয়াস আছেন? গুড আলহামদুলিল্লাহ। তাহলে যারা টাকা পাঠিয়েছেন তারা একটু কষ্ট করে লিখেন যে ভাইয়া পেমেন্ট ডান, পেমেন্ট ডান, ওকে ফাইন। আর নাসির স্যারের নাম্বারটা দিয়ে দিচ্ছি 0134140 সেটা হচ্ছে আমাদের নাসির স্যারের নাম্বার। এটা নাম্বারে কিন্তু বিকাশ পেমেন্টে টাকা পাঠাতে হবে। নাসির স্যার বিকাশ পেমেন্ট, এটা কিন্তু বিকাশ পেমেন্ট। বিকাশ পেমেন্ট অপশনে গিয়ে আপনারা কিন্তু এটা দিয়ে পেমেন্ট নাম্বারে টাকা পাঠাতে পারবেন। এটা কিন্তু পেমেন্ট নাম্বার, ঠিক আছে ইনশাআল্লাহ। পেমেন্ট অপশনে টাকা পাঠাতে হবে, হ্যাঁ বিকাশ পেমেন্ট, বিকাশ পেমেন্ট, হ্যাঁ 01334144048 এটা হচ্ছে আমাদের নাসির স্যারের নাম্বার, হ্যাঁ বিকাশ পেমেন্ট। আর যাদের আর্থিক সমস্যা তারা নাসির স্যারের নাম্বারে ফোন দিয়ে আপনাদের সমস্যার কথা বললে স্যার আপনাদের অবশ্যই স্যাক্রিফাইস করবে। তাহলে 01767265758, হ্যাঁ এটা হচ্ছে আমার নাম্বার, অথবা 01939964623 এটা হচ্ছে আমাদের মমিনুল স্যারের নাম্বার। এই দুইটা নাম্বারে আপনারা বিকাশ এবং নগদে কি করবেন? সেন্ড মানি করবেন। বিকাশ নগদে অবশ্যই সেন্ড মানি করতে হবে, হ্যাঁ পার্সোনাল নাম্বার। সেন্ড মানি করে এই দুটো নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেব ইনশাআল্লাহ, এবং আপনি আপনার জীবনে শ্রেষ্ঠ কোর্স উপভোগ করবেন। হ্যাঁ ক্লাস রেকর্ড থাকবে, রেকর্ড থাকবে না মানে ক্লাস রেকর্ড থাকতেই হবে, ক্লাস রেকর্ড থাকবে। আপনি সকাল বিকাল দুপুর রাত যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ। এবং অবশ্যই প্রত্যেকটা ক্লাসের সাথে এক্সাম হবে, এক্সাম হবে না মানে অবশ্যই এক্সাম হবে। আপনি যেন নিজেকে যাচাই করতে পারেন এই জন্য কিন্তু প্রত্যেকটা ক্লাসের উপর এক্সাম হবে, প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, যখন খুশি তখন দেখতে পারবেন ইনশাআল্লাহ।
হ্যাঁ হ্যাঁ, হাইলাইটস হচ্ছে এইগুলো পাবেন ভাইয়া। অলরেডি কিন্তু আমাদের একদম নতুন হাইলাইটস চলে এসেছে, একদম চকচকা কসকসা, দেখতেই পাচ্ছেন একদম বিসিএস এর নতুন হাইলাইটস চলে এসেছে আলহামদুলিল্লাহ। হাইলাইটস না, এগুলো আসলে লেকচার শিট। তো এই লেকচার শিটগুলো কিন্তু আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব, পিডিএফ না, একদম লেকচার শিট কুরিয়ার করে পাঠিয়ে দিব। আপনি আপনার এলাকা থেকে এগুলা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখছেন এই যে খুব সুন্দর করে এগুলো সাজানো গুছানো হয়েছে। এটা হচ্ছে সম্ভবত বিসিএস এরটা, হ্যাঁ, যে 47-48 বিসিএস এর বাংলাটা অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে এটার বাইরে আর কোনো কিছু টাচও করা লাগবে না ইনশাআল্লাহ। আপনি যদি মনোযোগ দিয়ে আমাদের হাইলাইটসগুলো পড়েন ইনশাআল্লাহ, আর আমাদের ক্লাসগুলো করেন, তাহলে বাজারে অন্য কোনো বই টাচও করতে হবে না, প্যাকেটের ভিতরে। ঠিক আছে ইনশাআল্লাহ। এইটা হচ্ছে ভাই আমাদের দস্তয়েভস্কি ইসলাম গ্রেডের হাইলাইটস। এই যে দেখতে পাচ্ছেন শুরুতে রয়েছে ইংরেজিটা, এগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, 4টা বিষয়ের হাইলাইটস। এভাবে আমরা প্যাকেট করে আপনাদেরকে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। ইভেন যারা নিবন্ধন কোর্সে ভর্তি হবেন তারা কিন্তু ভাইয়া এই যে একদম চকচকা নতুন হাইলাইটস, একদম আপডেট হাইলাইটস চলে এসেছে আলহামদুলিল্লাহ 19তম নিবন্ধনের জন্য। এটা হচ্ছে বাংলা, সাধারণ জ্ঞান, তারপরে গণিত, আরে আমার ইংলিশ কই, আচ্ছা এইটা হচ্ছে ভাইয়া ইংরেজি। দেখেন অনেক সুন্দর করে কিন্তু এই জিনিসগুলো অনেক সাজানো গোছানো হয়েছে। আশা করি এখান থেকে অনেক ভালো একটা সাপোর্ট পাবেন। আপনি যদি কষ্ট করে আমাদের হাইলাইটসগুলো একটু মন দিয়ে পড়তে পারেন আর আমাদের ক্লাসগুলো করেন, আশা করি হাইলাইটসের বারে একটা ওয়ার্ডও পড়তে পারেন ইনশাআল্লাহ। দেখছেন অনেক সুন্দর করে, দেখেন প্রত্যেকটা জায়গায় এই জিনিসগুলো এত সুন্দর করে গোছানো হয়েছে, প্রত্যেকটা জায়গায় একদম বেসিক সহ, হ্যাঁ একদম বেসিক থেকে কিন্তু আপনি এখান থেকে শিখতে পারবেন। হাইলাইটসে কিন্তু প্রত্যেকটা জিনিস একদম বেসিক থেকে আলোচনা করা হয়েছে, প্রত্যেকটা টপিক ক্লিয়ার ইনশাআল্লাহ। যারা ইতিমধ্যে আমাদের হাইলাইটস পেয়েছেন, হাইলাইটসগুলো কেমন একটু জানাবেন মেহরবানি করে। আমাদের যারা ভর্তিকৃত স্টুডেন্ট অলরেডি হাইলাইটস পেয়েছেন, বলেন তো পড়তে কেমন লাগে বলেন তো প্রিয় ভাই বোন আমার। একটা কোর্সে ভর্তি হয়ে কয়দিন ক্লাস করতে পারবো ভাইয়া? একটা কোর্সে ভর্তি হয়ে আমাদের এই কোর্সগুলো করতে অ্যারাউন্ড 3 থেকে 4 মাসের মতো সময় লাগবে। 3 থেকে 4 মাসের মধ্যে কোর্সটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আপনি যদি চান যে 10 বছর ক্লাস করতে পারেন, সমস্যা নেই। অর্থাৎ এই ব্যাচে আপনি একটা ব্যাচে ভর্তি হলে ওই ব্যাচের ক্লাসগুলো সারা জীবন রেকর্ড থাকবে, আপনি যতদিন খুশি করতে পারবেন। প্রাইমারি ব্যাচে একবার ভর্তি হয়েছেন মানে আর প্রাইমারিতে ভর্তি হওয়ার দরকার নেই, ওইগুলোই যতদিন আপনি চাকরি না হয় ক্লাস করতে থাকবেন, করলেই হবে। নিবন্ধনে একবার ভর্তি হলে নিবন্ধনের আপনি ক্লাস করতে পারবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার? কথা কি বোঝা যাচ্ছে প্রিয় ভাই বোন আমার? হ্যাঁ ক্লিয়ার। তাহলে 1550 টাকা আমি আবার লিখে দিচ্ছি, মাত্র 1550 টাকায় আজকের অফারে কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। এবং 1550 টাকার মধ্যেই কিন্তু হাইলাইটস পেয়ে যাবেন, বাড়তি আর একটা টাকাও দিতে হবে না, ঠিক আছে ইনশাআল্লাহ। সো মজার পর হচ্ছে 1000 টাকার যদি আপনি হাইলাইটসই পেয়ে যান, তো কোর্সের দাম পরে কয় টাকা বলেন? তার মধ্যে আবার 4টা বিষয় পড়ানো হবে, আবার পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ উইকলি এক্সাম হবে ইনশাআল্লাহ, হ্যাঁ উইকলি এক্সাম হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, ঠিক আছে ইনশাআল্লাহ। একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, অনেকেই ফোন দিয়ে বলেন যে স্যার কোন নম্বরে টাকা পাঠাবো, স্ক্রিনশট দিয়ে রাখেন। এই নাম্বারগুলোতে টাকা পাঠিয়ে আপনারা কল দিলে কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন প্রিয় ভাই বোন আমার? হাবিব এমডি হাবিবুল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন। নুসরাত, হ্যাঁ ওকে ফাইন, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে টাকা পাঠালেই হবে, না বিকাশ নগদ সেন্ড মানি করলেই হবে। আর এটা হচ্ছে নাসির স্যারের নাম্বারটা, পেমেন্ট নাম্বার, ঠিক আছে ইনশাআল্লাহ। থাকেন তাহলে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ আজকেও ক্লাস আছে ইনশাআল্লাহ, আজকেও ক্লাস আছে ইনশাআল্লাহ। পেইড ব্যাচে একদম ক্লাস করতে পারবেন ইনশাআল্লাহ, নতুন ব্যাচে ক্লাস করতে পারবেন ইনশাআল্লাহ।